আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সর্বপ্রথম আমাদের ঈদ উল আজহার শুভেচ্ছা। রাসেল ভাই, এই ঘটনাটির স্থানটা এটাও একটু সঙ্গত কারণে একটু মানে গোপন রাখতে হচ্ছে, এই কারণে যে জায়গাটি আসলে মানে একটু রিনাউন্ড একটা জায়গা, তো মানে আশেপাশে জায়গাটা রিনাউন্ড, এই জন্য এই বিষয়টা একটু সঙ্গত কারণে আমি বলতে চাচ্ছি না এখানে। রাসেল ভাই, এই ঘটনাটির সময়কাল 2000 সালের ঘটনা, এটা মানে 2000 সাল যেভাবে আমি শুনেছি আর কি। তো ঘটনাটি একটা পুকুর কেন্দ্রিক ঘটনা আমাদের বাংলাদেশি বিভাগীয় শহর একটা আছে আর কি, মানে খুব রিনাউন্ড বিভাগীয় শহর, আমি জাস্ট নামটা বললেই বুঝতে পারবেন, কিন্তু নামটা বলতে চাচ্ছি না। তো বিভাগীয় শহরই পাশেই বেশ বড় একটা পুকুরটা ছিল হলো উত্তর দক্ষিণ বরাবর, মানে পুকুরটা। তো এই পুকুরের দক্ষিণ পাশটাতে বেশ একটু ঘন মানে জংলা ছিল। তো দেখা যাচ্ছে যে মানুষ পারতপক্ষে পুকুরের ওই জংলা সাইডে যেত না, এমনি ভূতের ভয়টাই না, এমনিতে ওখানে ভয় পেত, ওখানে সাপ বিচ্ছু এগুলা থাকতে পারে, এই জন্য মানুষ আসলে ওই সাইডটাতে যেত না। দেখা যাচ্ছে যে ওই পুকুরের চতুর্দিকে বেশ অনেকগুলো খেজুর গাছ ছিল। তো আমরা তো জানি নর্মালি ওই যে শীতকাল আসলে, শীতের মৌসুম আসলে যারা এক শ্রেণীর লোক আছেন যারা ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করে, স্থানীয়ভাবে তাদেরকে গাছি বলি। তো একজন গাছি উনি ওই রেগুলার প্রতি বছরই ওই সময়টাতে এসে ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করতেন। তো যেহেতু পুকুরের ওই পাশে মানে বেশ অনেক জায়গা ফাঁকা পড়েছিল, তো ওই গাছই আবার ছিল হলো গৃহহীন, মানে উনি তখন ওই জায়গার মালিকদেরকে বলেন, মানে পুকুর এবং ওই সংলগ্ন জায়গার মালিকদেরকে বলেন যে এখানে আমি একটা বাসা, মানে একটা ঘর, ছোটখাটো ঘর তৈরি করে থাকতে চাই পরিবার নিয়ে। ওনারাও লোক ভালো ছিলেন খুব, যারা ওই জায়গার মালিক ছিলেন, তো তারা অনুমতি দেন যে ঠিক আছে তুমি থাকো, কোনো সমস্যা নেই। তো উনি হয়তো খুশি হন। তারপরে ওনারাও চিন্তা করেন যে পুকুরে রাত্রেবেলা মাছ টাছ চুরি হয়ে যায়, তো যদি একটা লোক থাকে, বিশ্বস্ত লোক থাকে, তাহলে চোরের উপদ্রব কমবে, আর উনিও গরিব মানুষ, ওনারে থাকার ব্যবস্থা হলো, ওই চিন্তা করে ওনারা তাকে থাকার অনুমতি দেন। তো উনি ওখানে থাকার জন্য প্রথমে পুকুরের পাশে উনি বেশ মাটিটাটি একটু উঁচু করে একটা ঘরের জন্য জায়গা মানে প্রস্তুত করেন, ঘর তৈরিও করেন বাঁশ-টাশ দিয়ে, কিন্তু তখনও মানে থাকা শুরু করেন নাই, হয়তো বা কয়েকদিন পরে থাকবেন এরকম একটা প্ল্যান ছিল। ঘরটা উনি মানে এটাকে আমরা স্থানীয় ভাষায় ছাপরা বলি আর কি, অনেকে অনেকভাবে বলতে পারেন, অনেকে কুড়ে ঘর বলেন, আমরা স্থানীয় ছাপরা বলি বা কুড়ে ঘর আর কি, তৈরি করেন একটা। কিন্তু তখনও থাকা শুরু যখন করেন নাই, তখন ওই জায়গার যিনি মালিক, তো ওনার বেশ কয়েকজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো এর ভিতরে ওনার যে একজন সন্তান, ওরা চিন্তা করলো যে আমরা একদিন রাতের বেলা এখানে বনভোজন করবো, মানে পিকনিক যেটা বলে আর কি, আমরা পিকনিক করব, অনেক রাত পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে, তারপরে থাকলে থাকলাম, না থাকলে চলে গেলাম। মানে ওখানে তো ঘর একটা ছিল, ছোট একটা ঘরটা ছিল রাসেল ভাই 2 রুম বিশিষ্ট, 2 রুমের একটা ঘর তৈরি করেছিলেন। তো ওনারা সারা রাত মোটামুটি নিজেরাই রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে, যখন রাত ধরেন যে 2টো কি 3টা বেজেছে, তখন ওনারা আর সবার বাড়িতে ফিরে যান, সবার বাসা তো কাছেই, সবাই ওনার বাড়িতে ফিরে যান। এখন রাসেল ভাই ওই যিনি আর কি যিনি পিকনিকে আসছিলেন, মানে মেইন যিনি, তো ওনার আর ছোট ভাই আছে, আবার ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন বড় ভাইরা তো পিকনিক করছে, রাতের বেলা বাসায় ফিরেছে কিনা তো জানে না, উনি ফজরের নামাজ পড়ে চিন্তা করছে যে আমি একটু হেঁটে দেখে আসি। তো উনি হাঁটতে হাঁটতে চিন্তা, কোথাও কাউকে দেখে না, চিন্তা করে ঘরের মধ্যে যাই কাউকে আছে কিনা। এখন দেখেন না, ঘরের এক রুমে কেউ নাই, ওই যে খাওয়া দাওয়া করেছিল ওই উচ্ছিষ্ট পড়ে আছে, তো বুঝলো যে ওনারা কেউ নাই। তখন উনি ঘর থেকে বের হবেন, তো চিন্তা করলেন যে দেখি ঘরের পাশের রুমে কেউ আছে কিনা। তো উনি ওই পাশের রুমে একটা ছোট দরজা তৈরি করে চিন্তা করে দরজা খোলার যাবো না, আমি একটু ওই যে বেড়া আছে, ওই বেড়ার যে ছিদ্র আছে, আমি ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করেছি ওখানে কেউ আছে কিনা। তো উনি যখন রাসেল ভাই ওই ছিদ্র দিয়ে তাকান, তখন উনি দেখেন ওনারই একজন আত্মীয় ওই ঘরে সুইসাইড করেছে। সুইসাইডের কারণটাও রাসেল ভাই আমি জানি, উনি বেশ, আমি যতদূর শুনেছি, বেশ অনেক দেনাদায়কে পড়ে গেছিলেন আর কি। উনি খুব সম্মানী লোক ছিলেন, ওই ঋণের কারণে অনেকে ওনাকে অপদস্থ করছিল, তো আসলে উনি নিতে পারেন নাই। উনি রাসেল ভাই ছিল খুব লম্বা, প্রায় 6 ফিটের মতো লম্বা, কিন্তু উনি যখন গলায় ফাঁস দিয়েছিলেন, তখন দেখা গেল যে উনি দাঁড়ালে পারেও মানে আধাত মানে দড়ি ঝুলে থাকে, মানে ওনার গলায় ফাঁস লাগে না। তখন উনি যেটা করেছিল, উনি হাঁটু ভেঙে বসে পড়েন আর কি, তাতে ওনার গলায় ফাঁস লেগে যায়, উনি ওইভাবে উনি মারা যান, নিজের সুইসাইড করেছেন আর কি। তো যাই হোক, তো ওনার লাশ ওখান থেকে উদ্ধার করা হয়, তারপরে ওনাকে দাফন কাফন করা হয়। প্রথম কয়েকদিন রাসেল ভাই খুব স্বাভাবিক ছিল। তো দেখা যাচ্ছে যে যেহেতু ওই যিনি ঘরটা তৈরি করেছিলেন, উনি চিন্তা করেন যে একবার এখানে লোক মারা গেছে, আমি আর এখানে আসবো না। তো উনি আর ওই ঘরে আর কখনো থাকেনও নাই, আসেনও নাই। এমনি উনি প্রতি বছর গাছের ওইটা করতেন বা এখনো করেন।
এখন সমস্যা শুরু হয় রাসেল ভাই এই ঘটনার পর থেকে, এবং ঘটনাটা রাসেল ভাই পুকুর কেন্দ্রিক ঘটনা, মানে এই ঘটনাটা পুকুর কেন্দ্রিক। তো এর ধরেন যে 4 থেকে 5 দিন পর ওই আশেপাশেরই 5-6 জন একসাথে গোসল করতে নামে ওখানে, একসাথে গোসল মানে গোসল করছে একই সাথে, সাঁতার কাটছে। এর ভিতরে একজন ফিল করছে তার পায়ের সাথে কিছু একটা দিয়ে মানে কিছু একটা পেঁচিয়ে রেখেছে কেউ। সে আবার কি করে, কি ব্যাপার, কি পেঁচালো? তো সে পাটা একটু উঁচা করে হাত পানির মধ্যে ঢুকিয়ে দেখার চেষ্টা করছে জিনিসটা কি। এখন দেখে সেটা একটা শিকলের মতো। তো পানিটা আবার খুব টলটলা পানি ছিল। উনি আবার একটু ডুব দিয়ে দেখতে গেছে আসলে এটা কেমন, মানে পাটা অতদূর উঁচা করতে পারছিলেন না উনি। একটু ডুব দিয়ে দেখেন রাসেল ভাই, এই যে এখন এক ধরনের স্টিল বের হয়েছে। আমরা যে মানে বিভিন্ন বিল্ডিং এ দেখা যাচ্ছে সিঁড়ির পাশে বা বিভিন্ন জায়গায় আমরা এক ধরনের চকচকে এক ধরনের স্টিল ব্যবহার, অনেকে যেটা বলে SS স্টিল না কি যেন বলে, এরকম নাম আর কি, খুব চকচক করে স্টিল গুলো। ওই স্টিলের শিকল বলে, এই SS স্টিলের শিকল গুলো তার পায়ে লাগানো। অদ্ভুত ব্যাপার। যখন মানে পানির মধ্যে ডুব দিয়ে টান দিয়ে দেখে যে শিকলটা মানে ওই পুকুরের গভীরের দিকে চলে গেছে, এবং হঠাৎ করে উনি হেঁচকা টান অনুভব করে যে কে শিকল ধরে টান দিয়েছে। তখন উনি চিৎকার চেঁচামেচি করে, এই আমার পায়ে শিকল। এখন আশেপাশের লোককে বিশ্বাস করছে না এখানে পায়ে শিকল আসবে কোত্থেকে, কিন্তু সবার চোখের সামনে যখন উনি তলিয়ে গেল তখন সবাই বুঝতে পারছে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। যেহেতু তারা পাশাপাশি ছিল, সবাই ঝাঁপিয়ে পড়ে তার উপরে, এবং ওই পানির নিচে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই সবাই তাকে ধরে ফেলে, 3-4 জন ধরে ফেলে, ধরে টেনে হিঁচড়ে তাকে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে আসার পর দেখা যায় তার পায়ের শিকল ছিল, মানে যেহেতু টেনে হেঁচড়ে নিয়ে আসছে ওই শিকল ছিঁড়ে গিয়েছে এবং তার পা রক্তাক্ত হয়ে গেছে, পায়ের নিচের অংশ। এটা রাসেল ভাই এই পায়ের শিকল নামলেই যে পায়ের শিকল পেঁচিয়ে দেয়, এই ঘটনা শুধু ওনার সাথেই ঘটে নাই, এরপরে অনেকের সাথেই এই পায়ে শিকল লাগানোর ঘটনাটা ঘটত। এরপরে যখন মোটামুটি মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে যে এখানে কিছু আছে, এখানে নামলে পায়ের সাথে শিকল লাগাই দেয় এবং টান দিয়ে নিয়ে যায়। তো দেখা যাচ্ছে এই কারণে ওই পুকুরে গোসল করতে অনেকেই নামতো না। তারপর আপনার একদিন একজন অপরিচিত লোক, অপরিচিত বলতে উনি হয়তো এই পুকুরটা সম্পর্কে জানতো না বা জানলে ওগুলো বিশ্বাস করতো না, তো উনি নেমেছিল আর কি। তো ওনার সাথে কয়েকজন আসছিল, ওরা উপরেই ছিল। উনি গোসল করার মোটামুটি সবার সামনে উনি ডুব দিয়েছে। এখন ডুব দেওয়ার পর উনি আর উঠছে না। এখন সবাই বলে কি ব্যাপার, উনি উঠছে না কেন? তো চিন্তা করছে যে হয়তো বা এমনিতেই উঠছে না বা আমাদেরকে ভয় দেখানোর জন্য বা এরকম কিছু হতে পারে। কিন্তু ওরা দেখলো 3-4 মিনিট 5 মিনিট হয়ে যায় উনি ওঠে না। তো তখন সবার সন্দেহ লাগে কি ব্যাপার, এটা তো নিশ্চয়ই ই হতে পারে। তখন সবার মানে ওই যারা দেখছিল সবার সামনে সবাই দেখছে যে একটু আগেও মানে 5 মিনিট আগেও যিনি এখানে ডুব দিয়েছেন, পুকুরের এই মাথার থেকে ওই মাথা রাসেল ভাই ধরেন যে প্রায় 100 হাতের মতো লম্বা, এই মাথা থেকে ওই মাথা। তো দেখা যায় ওই মাথার যে ঘাটটা ছিল, বেশ করে জংলা পাশ যেটা ছিল, ওই ঘাটে ওনার দেহটা ভেসে উঠেছে। মানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়েছে, একদম ওই পাশে দেহটা ভেসে উঠেছে। এবং ওনার ডেড বডি যখন রাসেল ভাই উদ্ধার করা হয় তখন ওনার পায়ে কিন্তু মনে হচ্ছিল যে শক্ত কিছু পরানো ছিল এরকম একটা, এবং টান দিয়েছে যে ওনার পায়ে মনে হচ্ছে পায়ে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, এরকম একটা চিহ্ন সেখানে ছিল। ভাই ওই পুকুরের চতুর্দিকে মানে ওই জঙ্গলগুলো, যে পাশে জঙ্গল টঙ্গল ছিল ওগুলো সাফ করে ফেলা হয়। এখন আর পুকুরে ওইখানে কেউ গোসল টুসুল করে না। তবে মোটামুটি ওই জায়গাটা হয়তো বা ডেভেলপারদেরকে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। ওটা এখনো ওরকমই আছে, সঙ্গত কারণে আমি জায়গাটার নাম বললাম না। তো এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ আবার লিসেনারদেরকে। ভূত এফএমের জন্মদিনের শুভেচ্ছা এবং ঈদুল আজহার আবার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অমিত রায় ঢাকা থেকে, এবং তিনি তার মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, বেশ আগের যদিও 60-এর দশকের একটি ঘটনা, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আর অমিত এখানে কিছুটা ছদ্মনাম ব্যবহার করেছেন এবং কোনো জায়গার নাম প্রকাশ করতে চাননি, তো সুতরাং আমি সেভাবেই ঘটনাটা আপনাদের কাছে প্রকাশ করছি। অমিতের মামা অনিল রায়, তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন, কলেজের শিক্ষক 60-এর দশকে।
এবং তখনকার মানুষরা কিন্তু যখনই তাকে কোথাও পোস্টিং দেওয়া হতো, মানে চাকরির সুবাদে যেখানেই পাঠানো হতো তারা কিন্তু চলে যেতেন। তো অনিল রায় যদিও শহরে একজন মানুষ ছিলেন এবং শহরেই তার বেড়ে ওঠা, শহরেই বন্ধু বান্ধব সংস্রব সবকিছু, কিন্তু যখন তাকে পোস্টিং দেওয়া হলো একেবারে অজপাড়াগায়, তিনি মেনে নিলেন। কারণ তিনি চিন্তা করলেন যে জীবনে একটা পরিবর্তন দরকার, আর তার যে পেশাটা শিক্ষকতা সেটাকে তিনি একেবারেই মনে করতেন মহৎ একটা পেশা। তো যাই হোক, এই কারণেই তিনি নিয়ে নিলেন সেটা, এবং তিনি যথাসময়ে তার জায়গায় চলে গেলেন যেখানে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল। তো গিয়ে দেখলেন একেবারেই অজপাড়াগা, মানে যেই জায়গায় তিনি গিয়েছেন সেখানে মানে মোটামুটি শহুরে সভ্যতা একেবারেই প্রায় নেই বললেই চলে। পুরোপুরি একটা গ্রাম, পুরোদস্তুর গ্রাম। সেখানে মানে একেবারে বিদ্যুৎ নাই, মানে একেবারে অন্যরকম অবস্থা। এবং তার যে কলেজটা সেটা একটা পুরনো কলেজ, সেটা কোনো এক জমিদারের পরিবার তৈরি করেছিলেন এবং সেটার ভগ্নদশা এখন। আর তার পাশেই তাদের কোয়ার্টার, সেটাও বেশ পুরনো হয়ে গেছে থাকার যে জায়গাটা। এবং কিন্তু প্রকৃতি খুব সুন্দর। সেখান থেকে বেরোলেই দেখা যায় রাস্তার পাশে বিশাল বিশাল গাছ, উঁচু উঁচু গাছ, এবং সেই গাছগাছালির পাশ থেকে একটা নদী বয়ে গেছে, খুব সুন্দর। সেই নদীটা বেশ চওড়া না, বাট সেই নদীর পানিতে যখন দিনের আলো পড়তেছে পানি কেমন যেন ফুলে ফেপে উঠতেছে। তো গভীরতা জানান দেয় নদী, যে বেশ গভীর নদী, খুব সুন্দর। তো তিনি সেগুলো দেখলেন এবং গ্রামের সেই ফসলের মাঠ ইত্যাদি তিনি খুব এনজয় করলেন। আসলে তখনকার আগের সময় তো আসলে প্রকৃতি আরও বেশি ছিল। তো যাই হোক, তিনি ওখানে জয়েন করে তার যে কোয়ার্টার তাকে দেওয়া হয়েছে, কোয়ার্টার মানে থাকার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে, মেস বললেও হয়। এটা আসলে পুরনো একটা দোতলা দালান। এইটা সেই কলেজের সাথেই তৈরি করা হয়েছিল, বেশ পুরনো হয়ে গেছে, একেবারেই পুরনো জরাজীর্ণ অবস্থা। তো সেটা নিচ তলায় সারি সারি ঘর আছে, দোতলাটা কিন্তু ব্যবহার হয় না। তিনি ওখানকার যে কেয়ারটেকার ছিল পরেশ, তাকে জিজ্ঞেস করলেন, যে এবার ওপরে বললো যে দোতলায় কলেজের বিভিন্ন জিনিসপত্র, ফাইলপত্র, বই এগুলো রাখা হয়, ওখানে কেউ থাকে না, নিচে সারি সারি রুম। তো তিনি ছাড়াও সেখানে আরও 3 জন শিক্ষক থাকবেন। তো প্রত্যেকেরই আলাদা আলাদা কামরা আছে, কারণ এতগুলো কামরা নিচে যে সেখানে আসলে এক রুম শেয়ার করার মতো না। তো তিনি জিজ্ঞেস করলেন, অনিল জিজ্ঞেস করলেন পরেশকে, যে এইখানে কি তাহলে প্রিন্সিপাল সাহেব বা ওনারাও কি এখানে থাকেন? বলে না না না, ওনারা এখানে থাকেন না, প্রিন্সিপাল সাহেবের আলাদা বাসা আছে, তিনি এখানে বাসা ভাড়া করে থাকেন। তো বললেন, ও আচ্ছা আচ্ছা। তো বললো যে এখানকার যে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, বলে উনিও আলাদা থাকেন, ওনাদের পরিবার আছে। তো এই জায়গায় তো স্যার পরিবার নিয়ে থাকার মতো না, দেখতে পাচ্ছেন কেমন অবস্থা। তো বললো যে আচ্ছা, তা তো ঠিকই, কিন্তু আমার বেশ ভালোই লাগতেছে। তিনি তাই বলে তার রুমে গেলেন এবং তার রুমটা গোছালেন, তিনি মোটামুটি তার মতো করে সুন্দর করে গুছিয়ে নিলেন। তো তিনি পরেশকে ডেকে বলতেছেন, প্রথম দিন যেদিন ওখানে যে উঠছেন সব গোছাটোছা, বিকালেই বলতেছেন যে পরেশ, এখানে আমার তো ধরো ক্লাস শেষ হয়ে যাবে, বিকালের পর কি করার মতো আছে, এখানে কি করা যায়? আমার পরিবার থেকে কেউ নাই। বলে, স্যার অন্য যে স্যাররা আছেন তারা নিজেদের মতো থাকেন, আসলে তাদের সুযোগ পেলে, তাদের বাড়িও কাছে এখান থেকে, সুযোগ পেলেই তারা চলে যান তাদের বাড়িতে, তারা এখানে থাকেন না। তো অনেক সময় আছে স্যার আপনার একাই থাকতে হবে এখানে, আপনি তো সেই ঢাকায় যেতে পারবেন না এই অল্প সময়। তো অনিল বুঝলেন যে ব্যাপারটা আসলে কঠিন। তো বলে, তাহলে কি করা যায়, সময় কাটানোর কি ব্যবস্থা? বলে, একটা আছে স্যার, আপনি বাজারে যেতে পারেন, বাজারে গিয়ে ওখানে চা খাবেন, মিষ্টি খাবেন, সন্দেশ খাবেন, আর ঘোরাঘুরি করবেন, আর এই গ্রামের পথে হাঁটবেন, আর এই তো, আর তেমন কিছু নাই। আমাদের এখানে আরেক স্যার ছিলেন, তিনি সেখানে মাঝে মাঝে মাছ ধরতেন, বাট আমার সেটা পছন্দ না মাছ ধরাটা। তো অনিল সাহেব একটু অবাক হলেন, তিনি বললেন যে মাছ ধরা তোমার পছন্দ না কেন? এটা খুব আশ্চর্য ব্যাপার তো, কেন তুমি মাছ ধরা পছন্দ করো না? তুমি যেভাবে বললে মুখটুক বাকিয়ে, যে মনে হচ্ছে যে মাছ ধরাটা অপরাধ। তখন পরেশ বলতেছে যে না স্যার, সেটা এরকম কিছু না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার পছন্দ না সেটা না, ব্যাপারটা হচ্ছে উনি যে মাছ ধরতে যেতেন, ওনার কিন্তু সমস্যা হয়েছিল মাছ ধরতে গিয়ে। তো তখন অনিল সাহেব বললেন যে কি সমস্যা? বলে, স্যার এই নদী অনেক পুরনো, এই যে দেখছেন জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটা কিন্তু অনেক অভিশপ্ত বাড়ি, ওখানে কেউ এখন থাকে না। আপনি গেলে দেখবেন, হেঁটে যদি যান দেখবেন জমিদার বাড়ির পেছনে বেশ খোলা একটা জায়গা আছে। হ্যাঁ, ওইটাকে তারা বলতো জমিদারের মানে নিজস্ব শ্মশান। কিন্তু আসলে জমিদার কিন্তু ওইখানে স্বাভাবিক কোনো শবদাহ করতো না। তো অনিল সাহেব খুব আগ্রহী হয়ে গেলেন, তিনি খুব অ্যাডভেঞ্চার প্রিয়, রোমাঞ্চ প্রিয় মানুষ। তিনি বলতেন, তাহলে কি করতো জমিদার, মানে সাধারণ কোনো শবদাহ করতো না মানে? বলে, তিনি ওই নদীর পাড়ে তার একটা জায়গা ছিল, সেখানে তিনি মুন্ডু বিসর্জন দিতেন। বলে, মুন্ডু বিসর্জন দিতেন মানে? মানে ওই নদীতে বিশ্বাস করা হয় যে ওখানে নদীর ভেতরে এখানে অপদেবতা আছে। তো তিনি সেই অপদেবতার পুজো করতেন, তিনি সেখানে মুন্ডু বিসর্জন দিতেন আর শরীর দাহ করতেন এই পাশে।
তো শোনার পর অনিলের এমন কেমন গা কাটা দিয়ে উঠলো, কিন্তু তিনি মানে জিনিসটাকে ভৌতিকভাবে নিলেন না। তিনি চিন্তা করলেন যে তিনি বিভিন্ন জমিদারের ক্লেদাক্ত ইতিহাস জানেন, যে তারা মানে বিভিন্ন রকমের অপচর্চা করত। তো সেটা তিনি অবগত, তিনি ঢাকার ছেলে, তো তিনি জানেন যে এগুলো করতো। তো সুতরাং সেটাকে তিনি ওভাবে না নিয়ে তিনি বুঝলেন যে এখানে জমিদার যে ছিলেন তিনি কোনো রকম ব্ল্যাক আর্ট চর্চা করতেন। তো এটা তিনি বুঝলেন। বলে তিনি জিজ্ঞেস করলেন পরেশকে যে তারপর, বলে যে এই তো এগুলো করতেন এবং এগুলোর ফলে ওই জায়গায় একটা মানে মানে বাজে ব্যাপার তৈরি হয়েছে। আমি স্যার বলতে চাই না আমি এখানে থাকি, আমার পরিবার আছে, আমি একটু অস্বস্তি ফিল করি। বলে কেন, তুমি কি কিছু দেখেছো বা তোমার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে এরকম? তো অনিল সাহেব কিন্তু শুনতে যাচ্ছিলেন, তার ভেতরে একটু রোমাঞ্চ কাজ করছে, কারণ তিনি কিন্তু ঢাকার ছেলে। তিনি পুরনো ঢাকার অনেক জায়গায় গিয়েছেন যে জায়গাগুলো একটু ওরকম মানে হন্টেড। তো সুতরাং তিনি এই জায়গা সম্পর্কে আগ্রহী হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে তার একটা সাবজেক্ট তিনি পেয়েছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে কেন, তুমি কি কিছু দেখেছো? বলে যে না স্যার, আমি কিছু দেখি নাই, বাট যিনি মাছ ধরতেন যে স্যার ছিলেন তিনি ওখানে কিছু একটা দেখেছিলেন এবং তিনি কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলেন। তিনি স্বাভাবিক ছিলেন না, সুস্থ ছিলেন না। পরবর্তীতে তিনি কিন্তু চাকরি এখান থেকে ইস্তফা দিয়ে চলে যান, তিনি এখানে আর কাজ করেন নাই। তো তিনি বলেন যে ওনার ফাইল কোথায় পাবো, ওনার সম্বন্ধে জানতে পাবো কিভাবে? বলে আপনি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করলে উনি বলবে আপনাকে ওনার ইতিহাস। তো বলেন আচ্ছা ঠিক আছে পরেশ, ঠিক আছে আমি দেখি কিভাবে কি সময় কাটানো যায়, বাট আমিও মাছ ধরতে চাই। তো এই কথা শুনে মনে হয় পরেশ চরম বিরক্ত হলো। তো বললো যে আমি মাছ ধরতে চাই এবং তুমি আমাকে ব্যবস্থা করে দিবা কিভাবে কি। তো পরেশ তখন একেবারে মানে ব্যাকুল কণ্ঠে তাকে বললো যে অনিল সাহেবকে যে স্যার আর যাই করেন আপনি কাইন্ডলি ওই জমিদার বাড়ির কাছাকাছি কোথাও যেন না মাছ ধরতে। যা ধরবেন যদি ধরতে ইচ্ছা করে দিনের বেলা ধরেন, আপনি এই যে এখানে কাছে আছে যে ঘাট আপনাকে আমি দেখাই দিব, এবং নদীর ঘাট মানে কি, নদীর ওইখানে একটা একটু নিচু জায়গা আছে, ওখান ধরে ধরেন, দিনের বেলা ধরেন, যখন মানুষ আশেপাশে থাকে ওখানে পশু পাখি বেঁধে রাখে মানুষ, ওই সময় ধরেন। আর স্যার রাতে যেন না, অথবা এখানে দিঘি আছে, পুকুর আছে, মানুষের এখানে আপনি পারবেন, তাদের সাথে পারমিশন নিয়ে আপনি মাছ ধরতে পারবেন, অসুবিধা নেই। তো একটু অবাক হলেন অনিল সাহেব, বললেন যে এটা কেমন কথা, তুমি আমাকে আমার স্বাধীনতায় বাধা দিচ্ছ, এটা তো ঠিক না। আমি নদীর যে কোনো জায়গায় আমি বসবো, আমি রাতের বেলা বসবো, অসুবিধা কি, রাতে মাছ ধরা মজাই আলাদা, আমরা ঢাকায় রাতে মাছ ধরি। তো তিনি বললেন যে না স্যার এটা করেন না, আপনাকে আমার অনুরোধ, আপনি আর যদি আপনি রাতে মাছ ধরতে যান আপনি কখনো আমাকে সহযোগী হিসাবে পাবেন না। তো অনিল একটু হাসলো, এসে বললো আমার সহযোগীর দরকার নেই, তুমি আমাকে শুধু জিনিসপত্র প্রোভাইড করো, আমার যা যা লাগে, যাই হোক আমি ছিপ সব আনাই নিব ঢাকার থেকে, আমি ব্যবস্থা করতেছি। তো এই বলে তিনি পরেশকে বিদায় দিলেন এবং তিনি রাতের বেলা দেখলেন যে আসলেই তিনি যদি এই মাছ ধরা বা এই অ্যাডভেঞ্চার নিয়ে চিন্তা না করেন বা এই রহস্য নিয়ে চিন্তা না করেন, তার আসলে তেমন করার মতো এমন কিছু নাই এখানে। এই জায়গাটা নিতান্তই একেবারে রাতের বেলা একদম ঘুমায় যায়। তিনি খেয়াল করে দেখলেন যখন একেবারে সন্ধ্যা 7টা বাজে তখনই একদম ঝিঝি পোকা ডাকতেছে, বিশাল একটা মানে নিঃসঙ্গতা, এরকম একটা অবস্থা। তিনি 7টা-8টার দিকে তার ঘর থেকে বেরোলেন, তখন দেখলেন যে অন্য ঘরে যে শিক্ষকরা ছিল ঘুমায় গেছে, তারা কেউই নাই। তিনি একা একা বের হয়ে বারান্দা দিয়ে হাঁটলেন, কারণ তিনি যেহেতু শহরে মানুষ, তার রাত জাগা অভ্যাস। তিনি হেঁটে হেঁটে বেড়ালেন, পুরো তাদের ওই বিল্ডিংটা ঘুরলেন, হেঁটে হেঁটে কলেজের মাঠে গেলেন, কলেজ বিল্ডিংয়ে গেলেন। কেমন যেন একটা ভৌতিক ভাব, কলেজের যে বিল্ডিংটা সেটা ভৌতিক ভাব, অনেক পুরনো বিল্ডিং। তো যেইটা তিনি দিনের বেলা দেখেছেন যে মোটামুটি সরব ছিল, ছাত্ররা ছিল অনেক, এখন দেখলেন যে সেরকম কিছু না, একেবারে খা করতেছে, চাঁদের আলো পড়ছে পুরো মাঠটা, সামনে বিশাল মাঠ, সেটার উপর চাঁদের আলো পড়ে খা করতেছে এবং চারিপাশে মানে এই কম্পাউন্ডের বাইরের দিকে গাছপালা একদম ছেয়ে আছে, বড় বড় গাছ, বেশ পুরনো গাছ। বুঝতে পারলেন যে এই গাছগুলা অনেক পুরনো লাগানো হয়েছিল। যাই হোক তিনি হাঁটাহাঁটি করলেন, বুঝলেন যে এই রহস্যটা দেখাটাই আসলে তার মূল কাজ, এছাড়া কিছু না। তো তিনি ওই প্রথম দিন ফিরে আসলেন। তো দ্বিতীয় দিনে তিনি কাজে লেগে গেলেন, চিঠি লিখলেন। তিনি বাড়িতে চিঠি লিখলেন, শহরে মানে চিঠি লিখলেন তার ভাইকে যে আমাকে এরকম জিনিসপত্র পাঠাও, ব্যবস্থা করো, এগুলো বলে তিনি এই কয়দিন মানে ওই তার সেই ছিপ বা অন্যান্য সরঞ্জাম এগুলো আসা পর্যন্ত তিনি বেশ কষ্টে থাকলেন, কারণ এই রাতে বেরোয় হাঁটতেন। তো এর মাঝে একদিন তিনি হাঁটতে হাঁটতে চলে গেছিলেন ওই রাস্তা ধরে। পরেশ তাকে বলছে যে জমিদার বাড়ির কাছে যাবেন না, ওইটা সেফ জায়গা না, এবং ওই জমিদার বাড়িতে কখনো ঢুকবেন না হেঁটে, ওইটা ভুলেও না, ওইটা একদমই নিষিদ্ধ, ওইখানে ঢুকবেন না আপনি। তো অনিল সাহেব কিন্তু বলছে যে আচ্ছা তোমাকে বলা লাগবে না, আমি দেখি। বলছে বাবু ওখানে সাপ আছে, বড় বড় সাপ আছে, কামড়ে দিবে কিন্তু। বলে যে আরে তুমি বুঝতেছো না পরেশ, আমি ঢাকার ছেলে, আমি ঢাকার অনেক পুরনো দালানে ঘোরাফেরা করছি এবং আমি থাকতাম পুরান ঢাকায়, তুমি এগুলো বুঝবা না, যাই হোক তোমার লাগবে না, তুমি থাকো।
তোমাকে নিয়ে আমি এত চিন্তা করি না, যখন বলবো যে আমাকে এই জিনিস দাও সেগুলো দিবা, দ্যাটস অল। এইটুক বলে তিনি পরেশকে দমায় দেন। তো একদিন তিনি হাঁটতে হাঁটতে গেছিলেন জমিদার বাড়ির কাছে। তো ওই মেন রাস্তা ধরে হাঁটছেন, তখন সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা কেবল মিলাইছে আর কি, কেবল রাত হচ্ছে, গ্রামের রাস্তা তো, আর তখন হালকা হালকা শীত পড়ছে, আকাশে চাঁদ উঠছে। তার এক পাশে ঢালু হয়ে নেমে গেছে ফসলের মাঠ, আরেক পাশে বেশ কিছু গাছগাছালি, এবং গাছগাছালির ওই পারেই দেখা যাচ্ছে যে নদীর অংশটা মাঝে মাঝে ঝিকঝিক করতেছে এই চাঁদের আলো পড়ে। তো যখন নাকি গাছ বেশ ডেন্সড হয়ে গেছে ওই জায়গাটায় দেখলো বেশ কুয়াশা, তিনি হাঁটতে হাঁটতে ওই গাছের অংশটা পার হয়ে আসলেন। বেশ অনেক গাছ, মানে মনে হচ্ছে যে একটা মানে বনের মতো পুরা, এবং এর ফাঁক দিয়েই দূর থেকে দেখা যাচ্ছে হালকা এক চিলতে নদীটা, মানে ফিতার মতো হালকা চিকচিক করতেছে বলে বোঝা যাচ্ছে। তো তিনি যখন গাছের অংশটা পার হয়েছেন, তখন তিনি দেখলেন ফাঁকা জায়গাটা বেশ গাছগাছালি একটা আইল্যান্ডের মতো ছিল, সেটা থেকে একটু ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। সেই জায়গাটায় দেখলেন তিনি ফাঁকা একটা জায়গা গোল হয়ে আছে, এবং সেটার পাশ থেকেই একটা সরু রাস্তা ঢুকে গেছে। তিনি এখান থেকে ওই জমিদার বাড়ির একটা মানে অবকাঠামো দেখতে পেলেন চাঁদের আলোতে। বিশাল একটা অবকাঠামো দাঁড়ায় আছে চাঁদের আলো পড়ে, বেশ মনে হচ্ছে যে বিশাল পুরানো বোঝা যাচ্ছে চাঁদের আলোতে। এবং এই খোলা জায়গাটাই তিনি বুঝতে পারলেন এটা সেই জায়গা পরে যেখানে বলছিল যে জমিদার দাহ করতো বা তার পার্সোনাল শ্মশান। কেমন যেন একটু মানে লাগছে আসলে অনিলের কাছেও, যে খুব বেশি মানে ভালো লাগছে তা না। তিনি ভাবলেন যে আসলে এটা সম্বন্ধে একটা যে আমি ঘটনা শুনছি শিখলে দেখতো জিনিস, এই কারণেই হতে পারে আসলে, নাহলে এছাড়া আসলে এরকম লাগার কথা না। তিনি এটা ভাবলেন, ভেবে তিনি ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়ও থাকলেন। দাঁড়ায় দেখলেন নদী বেশ সুন্দর লাগতেছে, কারণ গাছগাছালি শেষ হয়ে গেছে, এই জায়গা নদী ফাঁকা, এবং ওই খোলা জায়গাটাতে একদম নেমে গেছে নদীর মধ্যে। অনেকটা মনে হচ্ছে যে একটা মানে ব্যাংকের মতো, রিভার ব্যাংক যেরকম, মানে রিভার নদীর পাড় যেটাকে বলে বা নদীর কুল যেটা বলে, সেই জায়গাটা একদম নেমে গেছে নদীর মধ্যে। জায়গাটা অন্যরকম, বেশ পুরনো, কিছু জায়গায় ঘাস বড় বড় হয়ে গেছে। তিনি একবার ভাবছিলেন যে তিনি হেঁটে নামবেন কিনা, পরে চিন্তা করলেন না থাক, এইটা করা ঠিক হবে না, দেখি যখন মাছ ধরবো তখন এসে দেখবো কি অবস্থা। এর মধ্যে তিনি এরকম দু একদিন পার করলেন, তিনি অভ্যস্ত হয়ে গেছেন এই জায়গার সাথে। সন্ধ্যার পর বেশ খানিকক্ষণ তিনি চেষ্টা করেন অন্যান্য টিচারদের সাথে গল্পগুজব করতে। তো বসে তারা গল্পগুজব করে ওই যে সামনের যে বারান্দাটা সেখানে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাড়াতাড়ি ঘুমায় যেতে চায়, তারা কেউই জাগতে চায় না। তো তারপর তিনি খেয়াল করলেন যে এর মাঝেই টিচাররা অনেকে চলে যায়, তারা তাদের বাড়ি কাছাকাছি আছে, সাইকেল নিয়ে চলে যায় এখান থেকে, মানে থাকে না। তো তিনি একদিন ফাইন্ড আউট করলেন এর মধ্যে যে তার যে পুরা বাসায় তিনি একলা, মানে কেউই নাই পুরো বিল্ডিংয়ে। তো অনিল চিন্তা করলেন যে আরে আমি তো তাও মোটামুটি সাহসী মানুষ, অনেকে তো ভয় পেয়ে যেত এরকম। তো যাই হোক, তিনি ওই মানে দেখলেন, এবং তার এর মাথায় তিনি তার ওপরতলায় নুপুরের শব্দ পাইছেন, যে রাতের বেলা নুপুর পরে কেউ হাঁটে। তো এটা নিয়ে তিনি পরেশকে জিজ্ঞেস করতে, পরেশ প্রচন্ড ভয় পেল। পরেশ মানে ওইটা কোনো কথাই বললো না, বললো যে স্যার একটা কথা, এই নুপুরের শব্দ পেলে খবরদার খবরদার কখনোই উপর উঠবেন না আপনি। মানে স্যার আপনি বুঝতেছেন না, এই বিল্ডিং অনেক পুরানো, আপনি ঘরের মধ্যে থাকেন, আর যেদিন কেউ থাকবে না ওইদিন বেরোবেন না আপনি। তো অনিলের খুব আগ্রহ, অনিল চিন্তা করছে যে এরপরে কোনোদিন নুপুরের শব্দ পেলে সে ছাদে যাবে, যে উঠে দেখবে কি অবস্থা, দোতলা দেখবে, ছাদও দেখবে। যাই হোক, এসব চিন্তা ভাবনা করে অনিল আছে। তো এর মাঝে তার ঢাকা থেকে তার সেই জিনিসপত্র চলে আসলো, সেই ছিপ ইত্যাদি ইত্যাদি চলে আসলো। তিনি সেগুলো নিয়ে তো খুব খুশি, তার জিনিসপত্র চলে আসে মাছ ধরার। এবং তিনি চিন্তা করলেন যে আগামী দিনই এটার পরীক্ষা হবে। তো প্রথম দিন পরীক্ষাটা তিনি চাইলেন না, তার মূল উদ্দেশ্য হচ্ছে জমিদার বাড়ির সেই ফাঁকা জায়গায় দিয়ে তিনি মাছ ধরবেন, এবং ওই যে অ্যাডভেঞ্চার প্রিয়তা, এবং শুনছেন ওখানে একটা স্টোরি, তার মধ্যে অবচেতন মনে কাজ করতেছে যে কোনো রকম অতি প্রাকৃত জিনিস যদি দেখা যায়, এরকম চিন্তা আছে। তো চিন্তা করলেন যে না, প্রথম ওই কাজটা না করি, পরেশের সহযোগিতা লাগবে। তো পরেশকে বললেন যে আমার এই জিনিস এনে দাও, মাছের আধার ইত্যাদি ইত্যাদি। তো পরেশ ম্যানেজ করলো। পরেশ তাকে খুবই অনুরোধ করলো, স্যার আপনি চলেন ওই ঘাটে নিয়ে যাও, ওর বাইরে ছাড়া যেন না মাছ ধরতে। বলে আচ্ছা ঠিক আছে চলো। তো পরেশকে নিয়ে তিনি গেলেন সেই ঘাটে। পরে দেখালো একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে সামনে গিয়ে নেমে গেছে নিচু হয়ে, এবং সেই জায়গায় বেশ খানিকটা মাঠের মতো জায়গা, সেখানে মানুষ গরু ছাগলও চড়ায়। তো তিনি সেই মাঠের পরে যে দেখলেন যে নিচু হয়ে গেছে ওখানে নদীর পাড়। তো ওখানে দাঁড়ায় তিনি পরেশকে দাঁড়া করায় বড়শি ফেললেন এবং এই আদার দিয়ে, এবং মাছ ধরলেন। ওই দিনও ছোট্ট একটা রুই মাছ ধরতে পারছেন, এক ছোট রুই মাছ, নদীর রুই মাছ। তো পরেশকে দিলেন, পরেশও খুব খুশি, বললেন যে স্যার মাছ পাইছেন আপনি, আমি তো ভাবতাম মাছ পাওয়া যাবে না। বলে হ্যাঁ মাছ পাওয়া যাবে, রাতে আরো কত মজা, তুমি জানো নাকি এখানে লন্ঠন জ্বালাবে? না না স্যার রাতে না, প্লিজ স্যার। এই নদীর সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে, এবং ওই যে বলছে অপদেবতা এখানে নদীতে আছে, মানুষ দেখে রাতের বেলা কেউ চলাচলই করে নেই আশপাশ দিয়ে। তো তিনি বলে আচ্ছা ঠিক আছে ভাবতো। তো তিনি চলে আসলেন বাসায়। তো এরপর তিনি প্ল্যান করছেন যে তিনি কবে যাবেন ওইখানে, সেই যে
সেই জমিদার বাড়ির পাশে। এর মাঝে একদিন তার এই সময় চলে আসলো, কারণ ওই দিন কেউ নাই বাসায়। তিনি ক্লাস নিয়ে আসছেন, এসে দেখলেন যে তার পাশের রুমের লোকও চলে গেছে, তার পাশের রুমের লোকও চলে গেছে, পুরা বিল্ডিং খালি। তো তিনি চিন্তা করলেন এখানে বসে থাকার চেয়ে এই সন্ধ্যার পর আমি চলে যাই ওখানে জমিদার বাড়ি, ওখানে মাছ ধরি। তো চিন্তা করতেছেন যে আমি কি পরেশকে বলে যাব কিনা কোথায় যাচ্ছি, এটা তো অ্যাটলিস্ট জানা যাওয়া দরকার। তো পরে চিন্তা করলেন আবার পরেশ যদি ভেজাল করে, তো এই আর পরে যদি বলে যে না যেন না ইত্যাদি, এই খামাখা কে এগুলো শুনে। তো তারপরে তিনি তার জিনিসপত্র নিয়ে সবকিছু নিয়ে বেরোলেন। তার সাথে একটা বালতি ছিল, ওই যে তখনকার সময়কার লোহার বালতি আর কি, লোহা বা ওই টিনের বালতি আর কি যেটাকে বলতো, সেটা নিয়ে তার জিনিসপত্র নিয়ে তিনি হাঁটা দিলেন। তো হাঁটার সময় তিনি পরেশের যে কোয়ার্টারটা, পরেশ থাকতো একটা ঘরে, ওইখানে তার স্ত্রী ছিল, তারে নিয়ে থাকতো। পরেশের ঘরে পাই দিয়ে যাওয়ার সময় সাথে বললেন যে পরেশ মাছ ধরতে যাই। ভেতর থেকে বললো যে স্যার এই রাতের বেলা? বলে হ্যাঁ, এত কথা বলো না, আমি আসবো না পরে, বলে তিনি হেঁটে চলে গেলেন। তো হেঁটে বেরোচ্ছেন রাস্তায়, হেঁটে তিনি রাস্তায় বেরোই তিনি হাঁটা ধরলেন সেই জমিদার বাড়ির দিকে। হেঁটে যাচ্ছেন, আজকে ঠান্ডাটা মনে একটু বেশি পড়ছে, গায়ে কাটা লাগতেছে, একটু পাঞ্জাবি পরছেন, চাদর পরছেন, এই অবস্থায় তার গায়ে একটু কাটা দিচ্ছে আর জিনিসপত্র নিয়ে, আর মনে মনে একটু ভয় কাজ করতেছে। তিনি কিন্তু সাথে হ্যারিকেন নিছেন, তার সাথে ফ্ল্যাশ লাইট আছে, এবং তার মনের মধ্যে একটু ভয় কাজ করতেছে, কারণ ওই যে পরেশ ভয় দেখাইছে আর ওই ঘটনাগুলো মনে পড়তেছে যা বলছেন ওই জমিদার বাড়ি সম্পর্কে। তো তিনি ওখানে গিয়ে সেই গাছগাছালি পার হলেন, গিয়ে তিনি যখন নামতেছেন আজকে দেখলেন খোলা জায়গাটায় মোটামুটি ফিনফিনে কুয়াশায় ছাওয়া, মোটামুটি মাটি থেকে প্রায় ফুটখানে উঁচু কুয়াশা হয়ে গেছে চারিদিকে। তো তিনি আস্তে ধীরে নামলেন সেখানে। তো নেমে হাঁটতে হাঁটতে চলে গেলেন একেবারে কাছে। তো বেশ ভালো লাগতেছে, বেশ বাতাসটা আসতেছে, কেন জানি মনে হচ্ছে এখানকার বাতাসটা একটু ওয়ার্ম বাতাস। তো তার কাছে বেশ মানে মজাই লাগলো যে এই রাস্তার উপর দিকে ঠান্ডা, এখানে এত নরম ওয়ার্ম কেন, নদীর কাছাকাছি। তো তখন ভাবলেন হয়তো নদীর যে পানি যেটা ছিল সেটা হয়তো একটু ওয়ার্ম হয়ে আছে, মেবি এই কারণে। তো যাই হোক, তিনি গিয়ে সেখানে একটা জায়গায় বসলেন, বসে তিনি হারিকেনটা বের করলেন, বালতি থেকে হারিকেনটা জ্বালালেন। তো হারিকেনের আলোতে মোটামুটি একটা গোল একটা আলোকিত একটা অংশ আলো হয়ে গেল। বেশ লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তিনি ওই সময় যে ঢাকাতে যখন যেতেন তখন ধানমন্ডি লেকে মাছ ধরতেন, সেই পরিবেশটা মনে পড়তেছে যে মানে সেরকম। কিন্তু এটা তো আরো অনেক ন্যাচারাল, অনেক জোস। এবং তাকায় দেখতেছেন দূরে জমিদার বাড়ির অবকাঠামোটা চাঁদের আলোতে অন্যরকম লাগতেছে। তাহলে যে এই ফিল যদি তার বন্ধু আছে ঢাকায় লিটন নিয়ে যদি তিনি পাইতেন তাহলে তার কাছে আরো অন্যরকম লাগতো। তিনি চিন্তা করলেন যে নিয়ে আসতে হবে, তার দুইটা বন্ধু আছে লিটন রফিক, ওদেরকে নিয়ে আসলে আরো মজা হইতো। তাহলে চিন্তা করছে নিয়ে আসবো, রুমের তো কমতি নাই, আসুক ছুটির দিন বেড়ায় যাক আজকে আমি শুরু করি। তো তিনি সেইভাবে তার বড়শিতে আদার দিয়ে তিনি ফেললেন পানিতে। তো বসে আছেন, ফটনা নড়ে না, বসে আছে অনেকক্ষণ, বসে আছেন তিনি বেশ অনেকক্ষণ, এবং তার মানে হাত পা খিল লেগে গেছে, আর চাদরটা আরো ভালো মতো জড়াই নিচ্ছেন, মাঝে মাঝে বাতাস আসতেছে, বেশ ঠান্ডা লাগতেছে, কেঁপে পড়তেছেন। তো তার থেকে প্রায় ফুট 3 দূরে তিনি দেখতেছেন মাটির ঢিবির মতো উঁচু আর কি জায়গাটা, এবং বেশ খাড়া। তো চিন্তা করলেন যে ওইটার পাশে গেলে বাতাসটা লাগবে না, আর মোটামুটি তিনি হেলান দিয়েও বসতে পারবেন। এই চিন্তা করে তিনি বড়শিটা নিয়ে বালতিটা নিয়ে হেঁটে ওই মাটির ঢিবির কাছে গেলেন, গিয়ে বালতিটা পাশে রেখে দেখলেন যে ওই যে মাটির ঢিবি যেটা বেশ শুকনা, ভিজা কিছু না। তো ওটাতে হেলান দিয়ে দেখলেন ওরকম ঠান্ডাও না, যে গায়ে ঠান্ডা লেগে গেছে সেরকম কিছু না। তো বসে বেশ ভালো করে মুখটা শাল দিয়ে আটকে তিনি তার বড়শি হাতে ধরে আছেন, আর তিনি বসে বসে ধূমপান করতেছেন। তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে তার ধূমপান শেষ, তারপরও মাছ আর লাগে না। তো তিনি ভাবতেছেন যে আমাকে উঠে যেতে হবে এখান থেকে, এইটা মনে হয় মানে লস একটা হলো, যে এখানে খামাকে এসে সময় লস করা হলো। এর থেকে মনে হয় যে যেখানে ফরেস্ট দেখাইছিল ওখানে এতক্ষণে মাছ পেয়ে যেতাম, আর কোনো অ্যাডভেঞ্চারের কি হলো, জাস্ট দেখলাম, ভালো লাগলো এটাই। তো এই চিন্তা করতে করতে তার জানি হঠাৎ কেন জানি ঝিমুনি লেগে গেছে বাতাসে, এই ঠান্ডা ঠান্ডা বাতাসে ঝিমুনি লেগে গেছে, এবং তিনি নিজের অজান্তে কখন যেখানে ঘুমায় গেছেন সেটা তিনি বুঝতে পারেন নাই। হঠাৎ তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙাটা কি, তার অনেক রকম শব্দে মনে হচ্ছে কেউ শব্দ করতেছে। শব্দটা হচ্ছে একটা বিজাতীয় মন্ত্র টাইপের তার কানে আসতেছে, খুব টেনে টেনে কেউ মন্ত্র পড়তেছে। তো তিনি মানে উঠে জাস্ট চোখটা খুললেন, চোখটা মেলে দেখতেছেন তার চোখ লেগে যাচ্ছে আঠার মতো, মানে চোখে মানে এত ঘুম লাগতেছে, ঠান্ডা বাতাসটা বেশ প্রভাব ফেলতেছে। তাকায় দেখতেছেন যে তার যে বড়শিটার সামনেই পড়ে আছে, তার মানে হাত থেকে পড়ে সামনে গেছে। দ্যাটস মিন কোনো মাছও এখানে এখনো খায় নাই বা টানও দেয়নি তার এখানে। খুবই অবাক কাণ্ড। তিনি কতক্ষণ ঘুমাইছে তিনি বুঝতে পারলেন না। তিনি হাতের ঘড়ির দিকে তাকালেন, তখনকার সময় সেই তার ওই ঘড়ি ছিল সেগুলো কোয়ার্টস। তো তাকায় দেখতেছে যে
কোয়ার্টস থেমে গেছে, মানে চলতেছে না, মানে ঘড়ির কাঁটা আটকায় গেছে। অবাক হয়ে গেলেন যে সে কোয়ার্টসের মধ্যে রাত 1টা বাজে, 1টার সময় আটকেছে। দ্যাটস মিন উনি এখানে বসছিলেন, তিনি মনে হয় 8:30 দিকে এরকম সময় 1টা, তার মানে উনি অনেকক্ষণ ঘুমাইছেন এখানে। খুব অবাক কাণ্ড। এবং এই মন্ত্র পড়তেছে কারা? ভালো মতো তাকায় দেখলেন বেশ খানিকটা দূরে, তার থেকে বেশ অনেকটা দূরে, ঠিক জমিদার বাড়ির থেকে রাস্তাটা যেখানে বের হয়েছে খোলা জায়গায়, তার কাছে মনে হচ্ছে একটা আগুনের কুণ্ডলি জ্বলতেছে, মানে আগুন জ্বলতেছে এবং তাকে আগুনটাকে ঘিরে কিছু মানুষ দাঁড়ায় আছে এবং তারা মন্ত্র পড়তেছে। একজন পড়তেছে, আবার শেষের দিকে সমস্বরে সবাই পড়ে উঠতেছে। এবং তিনি কিছু বুঝলেন না, তিনি কিন্তু এগুলো জানতেন, তিনি মোটামুটি তার যেই সংস্কৃত বা যা আছে তার জানা মোটামুটি ভালোই, অনিল ভালোই জানেন সেগুলো, এবং ধর্মীয় তাদের যে গ্রন্থ আছে সেটাও তিনি ভালোই পড়েছেন এবং তিনি মোটামুটি সে সম্বন্ধে ভালো জ্ঞান আছে অনিলের। কিন্তু তিনি এই মন্ত্র বুঝতে পারছেন না কি মন্ত্র পড়তেছে, এবং খুব অস্পষ্টভাবে, এবং অনেকে পড়তেছে এবং তিনি সবার পেছন দিকটা দেখতেছেন। তো তাদের যে কুর্তার মতো পরা সেটা বুঝতে পারছেন, নিচে ধুতি পরা, এবং সবাই গোল হয়ে দাঁড়াইছেন, পেছন দিক থেকে দেখতেছেন, এবং আগুনের কুণ্ডলিটা তাদের ঠিক মাঝখানে জ্বলতেছে। তিনি ভাবলেন এরা কারা, এখানে কি করতে আসছে? আসলে পরেশ আমাকে কি থেকে দূরে সরা রাখতে চাইছে, এখানে কি কোনো মানে আর কি মানে লুকানো কিছু ঘটে, বা যেটা গোপন কেউ জানতে চায়, জানতে পারে না বা জানতে দেওয়া হয় না, অনেক কিছুই তো গোপনে ঘটে। অনিল আবার অনেক পড়তেন, তার পড়ার অনেক পরিধি, অনেক পড়তেন। তো তিনি চিন্তা করলেন যে অনেক কিছুই তো গোপনে ঘটে, হয়তো এখনো ঘটে, হয়তো এই জায়গাটাকে আড়াল করে রাখা হয়। এই ভেবে অনিল আস্তে করে তার বড়শিটাকে টানা শুরু করলেন। তিনি ছিপটাকে গোটায় নিলেন পুরা, দেখলেন যে তার আধার ওখানে যেটা ছিল আধার লেগেছিল, আধার চলে গেছে, তার বড়শি কোনো মাছ খায় নেই। খুবই আজব ব্যাপার। তো টেনে তিনি সরায় রেখে বড়শিটাকে রাখলেন, লণ্ঠনটাকে একদম ডিম করে দিলেন, যে তার যে কেরোসিনের যে হারিকেন ছিল একদম ডিম করে দিয়েছেন। আর ওইখানে মনে হচ্ছে আগুন দেখা যাচ্ছে অনেক দূরে। তিনি চিন্তা করলেন ওখানে আমি যাব। তিনি তার যে টর্চ লাইট ছিল সেটাকে তিনি কোমরে গুঁজলেন, গুঁজে আস্তে আস্তে হাঁটা দিলেন অন্ধকারে। এইখানে কিন্তু তার হারিকেন রেখে গেছেন হালকা করে জ্বালায়, এবং তার বড়শি টর্শি সব এখানে রেখে তিনি আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। ওখানে চাঁদের আলো আছে আকাশে। তো তিনি মোটামুটি অর্ধেক চলে গেছেন। তখন একবার ভাবলেন যে আমাকে যদি দেখে ফেলে তখন কি হবে, এরা যদি কোনো রিচুয়াল করতে থাকে, আমাকে যদি দেখে ফেলে তাহলে তো মানে আমার সমস্যাও হতে পারে। এটা ভেবে তিনি এদিক ওদিক তাকায় দেখলেন যে ডান পাশে আইল আছে, আইলের পাশ থেকে তিনি যদি, আইলটা মোটামুটি 1-1.5 ফিট উঁচা, তিনি যদি হাঁটু মানে একেবারে ভাঁজ করে হেঁটে হেঁটে যান, হয়তো তাকে না দেখার সম্ভাবনা আছে। তো তিনি ওই আইলের কাছে চলে গেলেন। আইলের কাছে যে মানে এরকম উঁচু করে আইলের মতো দেয় আর কি, পাড়ের মতো বাঁধানো এখানে, এই যে জায়গাটা নিচু হয়ে গেছে তার আগে, তো ওইটার কাছে যে তিনি একটু নিচু হয়ে হাঁটা শুরু করলেন, এবং আস্তে 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 ওইটা ধরে কাছে চলে আসলেন ওখান থেকে। এখন তিনি স্পষ্ট গম গম কণ্ঠে শুনতে পাচ্ছেন সেখানে কেউ একজন মন্ত্র পড়তেছে, প্রথম একটা অংশ, তারপর সমস্বরে কয়েকজন পড়তেছেন, এবং আগুনটা তিনি বুঝতে পারছেন লক লক করে জ্বলতেছে, এবং মনে হচ্ছে তিনি সেটা তাপও পাচ্ছেন। তিনি কিন্তু মোটামুটি 30-40 ফিট দূরে তখন ওখান থেকে। তো অনিল আস্তে আস্তে কি মনে করে উঠে গেলেন ওই নিচু জায়গার থেকে উপরে, যে জায়গাটাতে এই মানে এই জিনিসটা হচ্ছে, সেই তিনি তো একটা আইলের মধ্যে ছিলেন, একটু নিচু জায়গা যেখানে, সেখান থেকে উঠে আসেন উপরে। উঠে আস্তে আস্তে পা টিপে টিপে লোকগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন, এই পাশের গাছগাছালির মধ্যে দিয়ে, মানে তিনি সোজা গাছগাছালিতে যে গাছগাছালির পাশ ধরে তিনি যাওয়ার চেষ্টা করলেন যাতে তাকে না দেখে, কিন্তু তিনি দেখবেন যে কি করছে কারা। মোটামুটি আরো কাছে চলে আসছেন তিনি, মোটামুটি সেই যে ক্রাউডটা থেকে প্রায় 10-12 ফিট দূরে গাছের পাশে চুপচাপ দেখতেছেন। এই আগুনের উত্তাপ তিনি পাচ্ছেন, এখানে মানে আগুন যে জ্বলতেছে, আগুনের উত্তাপ পাচ্ছেন। তিনি খেয়াল করে বুঝতে পারলেন এইখানে কোনো দাহ করা হচ্ছে, কাঠ একসাথে রেখে দাহ করা হচ্ছে, এবং তিনি সেই দাহর ওখানে যে সেইখানে দাহ যে করা হয়েছে সুগন্ধি কাঠ দিয়ে, এবং সেখানে ঘ্রাণ ওই যে ঘি ঢালা হয়েছে সেগুলো তিনি বুঝতে পারছেন, এবং মানে কটু গন্ধ আসতেছে তিনি বুঝতে পারছেন এখানে। তো সেই সুগন্ধি কাঠ এবং ইসের মানে এটা যে স্বাভাবিক কোনো দাহ না, অনেক টাকা পয়সা ঢেলে করা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন। খুব ধনী মানুষরা এটা করতে পারবে না। তিনি তারপর তাকায় দেখলেন যে মন্ত্র পড়তেছিল সে আস্তে আস্তে তাদের মধ্যে দিয়ে হেঁটে গেল ওই দাহ অংশটার ভেতর দিয়ে, তাকে জায়গা করে দিল কয়েকদিন। তিনি হেঁটে চলে গেলেন একেবারে সামনে সেই নদীর পাড়ে, এবং সেখানে গিয়ে তিনি তার হাতে একটা কালো এরকম পোটলা ছিল, এরকম মানে থলের মতো, সেটা ভেতর থেকে একটা মুন্ডু বের করলেন চুল ধরে, এবং সেটা সেখানে রাখলেন। তো অনিলের সারা শরীরের রোম দাঁড়ায় গেল,
মানে একেবারে রোম দাঁড়ায় গেল। অনিল মানে বাকরুদ্ধ এবং ভয়ে তার বুকের যে কলিজা সেটা কাঁপা শুরু করলো ভয়ে, মানে তার হার্টবিট বেড়ে গেছে, কলিজা কাঁপতেছে। এটা কি দেখলেন তিনি? যেন ওখানে রাখলেন। একটু পরে তিনি দেখলেন পানিতে আলোড়ন উঠলো সামনে। মনে হলো পানি যেমন কুমির যেভাবে আসে সেভাবে পানিতে আলোড়ন উঠলো একটা। আলোড়ন ওঠার পরে তিনি দেখলেন পানির কাছে কালো কিছু একটা ভেসে উঠলো। এইটা হালকা চাঁদের আলো আর এই আগুনের আলোতে দেখতেছেন কালো কিছু একটা ভেসে উঠলো, অনেক ছড়ানো। তার মানে বুঝলেন যে অনেক দূর পর্যন্ত ছড়ানো। একটু পরে বুঝলেন যেগুলো চুল। একটা মাথা উঠে আসলো পানির ভেতর থেকে। সে মাথাটা কোনো নারীর মাথা হবে, কারণ অনেক চুল মাথার মধ্যে। এবং উঠে এসে তখন যেই মানুষটা, সে মুন্ডু রাখছেন, যে পিছায় গেলেন কয়েক পা, সে মাথাটা উঠে আসলেন একদম বেশ শরীরের অর্ধেক পর্যন্ত এসে সে ডানে বামে তাকালো বলছে, কিন্তু তার কিচ্ছু দেখা যাচ্ছে না চোখ মুখ এখান থেকে। ওইখান থেকে তিনি শব্দ পেলেন, শুধু হিস হিস শব্দ, সাপ যেভাবে জোরে শব্দ করে সেইভাবে। এবং মাথাটা একবার তার দিকে ফিরে তাকালো, একেবারে অনিলের দিকে। অনিলের সারা শরীর রোম দাঁড়ায় গেছে। তার মনে হচ্ছে একদম ঘাট থেকে ঠান্ডা স্রোত পা পর্যন্ত নেমে গেছে। ভয়ে তার আত্মা উড়ে গেছে। মনে হচ্ছে মাথাটা তার দিকে তাকাইছে, মানে শরীরের অর্ধেক পর্যন্ত পানির থেকে উঠে আসছে। যখন তার দিকে তাকাইছে দেখলো যে যিনি সেখানে জিনিসটা রাখছিলেন সেও ফিরে তাকালো অনিলের দিকে, এবং তার চোখ জল জল করতেছে। সেম টাইমে অনিল খেয়াল করলো যে যারা ওই আগুনের কুণ্ডুলিটা বা ওই যে সেই বেদিটাকে ঘিরেছিল তারা সবাই তার দিকে ফিরে তাকাইছে। সবার মুখের মধ্যে কোনো কিচ্ছু নাই, মুখটা একদম প্লেন, মনে হচ্ছে চামড়া দিয়ে মুখ ঢেকে দেয়া। মানে একটা মানে চোখ মুখ থাকে কিচ্ছু না, মনে হচ্ছে পুরো মুখটা চামড়া দিয়ে ঢেকে দেওয়া। কিন্তু তার দিকে তাকায় আছে, অদৃশ্যভাবে তাকে দেখতেছে সবাই। ভয়ে অনিলের আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল, মানে তার বুকের খাতা থেকে মনে হচ্ছে আত্মা বেরিয়ে যাবে, এত ভয় পেয়েছেন তিনি। এবং প্রত্যেকটা চেহারা এরকম, মানে তার কাছে অবাক লাগতেছে যে কিভাবে একটা চেহারা এরকম হতে পারে, চোখ মুখ কিছু নাই, মনে হচ্ছে পুরো চামড়া দেয়া। কিন্তু যে ওখানে যে মুন্ডুটা রাখছে তার কিন্তু চোখ আছে, চোখ দুটো জ্বলতেছে, ধক ধক করে জ্বলতেছে। তিনি ঘুরে দৌড় দিলেন ওখান থেকে অনিল, এবং দৌড় দিয়ে তিনি সমতল জায়গাটাতে নামলেন। সেখানে যেখান থেকে তিনি উঠে আসছিলেন নিচু জায়গাটা, সেখানে নেমে তিনি ঝেড়ে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি যে চলে যাবেন সামনে পর্যন্ত, তিনি খেয়াল করলেন যে না, তিনি দৌড়ায় আবার ঘুরে ওই দিকেই আসতেছেন, মানে সেই যে মানুষগুলো দাঁড়ায় ছিল সে সার্কেলের দিকে ফেরত আসতেছেন। অনেক কষ্টে নিজের হুইলটাকে ঠিক রেখে তিনি আবার ঘুরে দৌড়ানোর চেষ্টা করলেন। তাকে কুয়াশা ঢেকে ফেললো, দেখলেন যে একরাশ কুয়াশাতে ঢেকে ফেললো তাকে, এবং তিনি ঘুরে ঘুরে আবার ওই জায়গায় আসতেছেন। এবং শেষ পর্যন্ত সে যখন হুইল করে দৌড়ালেন, যে রাস্তার দিকে দৌড়াবেন তিনি, এবং মনে মনে তিনি মন্ত্র পড়ার চেষ্টা করতেছেন। তার মন্ত্র মনে আসতেছে না, তিনি অনেক চেষ্টা করতেছেন, তাদের একটা মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র, সেটা পড়ার, বাট তার মনে আসতেছে না। অথচ তিনি কিন্তু জানেন সেটা। এক পর্যায়ে তিনি দৌড়ায় এসে দেখলেন যে তিনি সেই মানুষগুলো যে দাঁড়ায় আছে তাদের একদম সামনে এসে পড়ছেন দৌড়ায়। মানে তিনি উঠতে তো পারেনি রাস্তায়, একদম তাদের সামনে, তার থেকে প্রায় 8-10 ফিট দূরে সেই মানুষগুলো তাকায় আছে, এবং তাদের চোখ মুখ কিছু নাই, চামড়ার মতো। তিনি সেখানে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে তার মন্ত্র মনে পড়লো। তিনি মন্ত্র পড়তে পড়তে জ্ঞান হারাইলেন। তো যাই হোক, অনিলের পরে তার যখন হুঁশ ফিরছে, জ্ঞান ফিরছে, তখন তিনি দেখলেন যে তিনি শুয়ে আছেন তার কোয়ার্টারে, এবং তার পাশে পরেশ খুব চিন্তিত মুখে তাকায় আছে। পরেশ বলল যে স্যার, আপনি ঠিক আছেন? তো তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছে। পরেশ, তুমি আমাকে কিভাবে পাইছো? তার প্রশ্ন হচ্ছে এটা। পরে বলে, হায় রে স্যার, আপনাকে মানা করছিলাম ওদিকে যেতেন, আপনি ওদিকেই গেলেন। তো বলতেছে অনিল যে কেন, কি হয়েছে? বলে যে আপনার কি হয়েছে, আপনি বেহুশ হয়েছেন কিভাবে? তখন অনিল চুপ করে থেকে একটু পরে বলল যে সে যা যা দেখছে পরেশকে বলল। তো পরেশ তখন বলল যে স্যার, ওইখানে আপনাকে আমি বলছি যে ওখানে জমিদার বাড়িটা খুবই অভিশপ্ত, এবং ওইখানে অনেক বাজে চর্চা হইতো, মানুষজন ওখানে এড়ায় চলে, মানুষ ওখানে যায় না, এবং ওই জমিদারকে মানুষ ঘৃণা করে। যদি সুযোগ থাকতো তাহলে ওই জমিদার বাড়ি ভেঙে ফেলতো মানুষ। ওইখানে মানুষ এখনো উল্টাপাল্টা জিনিস দেখে, এবং ওই যে আপনি যে বললেন রাতের বেলা আগুনের ওইটা এখনো মানুষ দেখে, কিন্তু ওগুলা কিন্তু কোনো মানুষ করতেছে না, ওইটা খারাপ কোনো জিনিস ওই জমিদার বাড়ির, যারা ওই জিনিসটার রিপিটেশন ওখানে ঘটাইতেছে। আপনাকে যে মাছ ধরতে যেতে মানা করছি ওইখানে, এই কারণেই মানা করছি স্যার। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার তো কোনো নাই, এটাতে স্বার্থ নাই। আমি এখানে থাকি, বলে যে আপনাকে মানা করছি, যেমন এই বিল্ডিং অনেক পুরনো, এই বিল্ডিংয়ে কিন্তু নুপুরের শব্দ হয়, আপনি এই বিল্ডিংয়েও কিন্তু আপনাকে যেতে মানা করছি। আমার কেন জানি মনে হয় আপনি তাও যাবেন। অনিলের খুব অসুস্থ লাগতেছিল, তারপরও সে হাসলো, হেসে বলল যে হয়তো যাব,
কিন্তু তোমাকে বিপদে ফেলবো না পরেশ, তুমি চিন্তা করো না। তো যাই হোক, পরেশ নাকি অনিলকে সেবা যত্ন করছিল, তারপর আস্তে ধীরে সে একটু সুস্থ ফিল করছে। তো অনিলের যেটা হয় এরপর থেকে, সে রাতের বেলা নাকি তাকে বোবায় ধরা শুরু করলো ব্যাপকভাবে। সে রাতের বেলা তার মনে হতো যে তার ঘরের মধ্যে, তার সে একটা স্বপ্নের মতো দেখতো, সে যে মনে হতো তার ঘরের মাঝে তাকে ঘিরে ধরতেছে কিছু মানুষ যাদের চোখ মুখ কিছু নাই, সেটা সে মানে স্বপ্নে দেখতো। এবং তারপর তাদের মধ্যে একজন লাফ দিয়ে তার গলায় শরীরে উঠে তার গলা চেপে ধরতো। এবং অনিল অনেক চেষ্টা করতো দম নিতে, করতে, শব্দ বেরোতো না। এবং সে মানে প্রাণপণ সে ফাইট করতো, সে পারতো না। এবং শেষ মুহূর্তে সে শব্দ পেত যে ওইখানে কোনো নারী আসতেছে নুপুর পায়ে, ছপ 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 শব্দ হতো। এবং এই শব্দে দেখা যেত সবাই সরে গেছে তার কাছ থেকে, তার উপরে যে বসেছিল সেও সরে গেছে। তো অনিল তখন রিলিফ পাইতো কিছুটা। তো এটা যখন হয়েছে, তো অনিল তখন চিন্তা করছে যে এখানে কোনো ব্যাপার স্যাপার আছে, এইখানেও কোনো এন্টিটি আছে। অনিলের নিজস্ব এগুলো ক্যালকুলেশন যে এই বিল্ডিংটার মধ্যে কোনো এন্টিটি আছে, যেই এন্টিটিটা ওই এন্টিটিগুলোকে বাধা দিচ্ছে আমাকে ক্ষতি করতে বা আসতে। তো সে তখন তার বন্ধুকে ঢাকায় চিঠি লেখে যে আমি তো এখানে বিশেষ সমস্যা আছে, আমি এখানে থাকতে পারবো কিনা জানি না, তোরা কেউ একজন আয়। তো তার বন্ধু রফিক কয়েকদিন পরে চলে আসে। আসার পরে এর মধ্যে দেখে যে অনিলের শরীর স্বাস্থ্য খুব খারাপ হয়েছে এবং বুঝে যে তার অবস্থাটা খুব খারাপ। তো রফিক বলে যে তোর তো এরকম ঠিক না। এবং রফিক যখন তার সাথে ছিল একই রুমে, রফিক কিন্তু অনিলের ঘরের বাইরে নুপুরের শব্দ শুনছে। বলছে তোর এখানে থাকা ঠিক না, তোকে এখান থেকে চলে যেতে হবে, তুই এখানে একটা খারাপ সিচুয়েশনে পড়ছিস। তো অনিল বলে যে আমি চাকরি বাকরি, বলে না চাকরি বাকরি এটাই না। রফিক তার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বলো যে তুই যেভাবে হোক এখান থেকে চলে যাবি, তোর এখানে মানে করা যাবে না। তো রফিক থাকা অবস্থায় অনিল সেখানে সে চাকরিতে একটা লেখে যে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, আমি অপারগ। এবং রফিক কথা বলে প্রিন্সিপালের সাথে যে ওর কিছু সমস্যা হয়েছে, আপনি হয়তো জানেন, পরেশের কাছ থেকে কিছুটা শুনছেন। প্রিন্সিপাল বলে যে জি আমি শুনছিলাম যে উনি এরকম মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়েছিলেন। তো বলে আপনি জানেন না আপনাদের এলাকার ইতিহাস? তো প্রিন্সিপাল বলে যে হ্যাঁ এটা জানি, এবং এই জিনিসটা কিন্তু পরেশ ওনাকে জানাইছিল, উনি কিন্তু শোনে নাই কথা। আর এই ব্যাপারগুলো আসলে এরকম যে যেটা মানে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করার মতো না। আপনি এটা কি বৈজ্ঞানিকভাবে এক্সপ্লেইন করতে পারবেন? তো রফিক বলে যে না আসলে তো এটা পারবো না। বলে সেটাই তো, যান উনি যেতে চায় যান, ওনাকে শহরে নিয়ে যান, এটা সমস্যা না, আমি ওনার ট্রান্সফার করে দিব, যেখানে যায় আমি এখান থেকে এই করে দিব। আর ওনাকে চিকিৎসা করান, আপনারা ধর্মগুরু দিয়ে চিকিৎসা করান। তো যাই হোক, রফিক অনিলকে ওখান থেকে নিয়েই ফেরে, সে আর অনিলকে রেখে আসে না। আসার পর শহরে আসার পর তার এই সমস্যাটা কমে গেছিল, তাকে বোবায় ধরা কমে গেছিল। তারপরও রফিক নাকি তাকে ওখানকার একজন কবিরাজ ছিল পুরান ঢাকায়, তার কাছে নিয়ে যায়। তো কবিরাজ তাকে দেখে বলে যে ওইখানকার খুব বাজে জিন তাকে ধরছিল, বাজে জিন মানে তাকে দেখা দিছিল, কারণ সে তাদের জায়গায় যে ইন্টারফেয়ার করছিল, যেটা জিনটা একদম পছন্দ করে না, তাদের যে জায়গা, তাদের যে থাকার জায়গা বা যেখানে। আর ওই জায়গাতে একটা খুব খারাপ জিন ছিল, যেই জিনটা ওখান থেকে ওই জমিদারের আগের থেকে আসে, ওই নদীর ওখানে থাকে। সে ওই জলের বা ওই নদীর ওইখানের মানে ওই জলের জিন ওখানে, সে ওখানে থাকে এবং সে জমিদারের কাছ থেকে ভোগ নিত এবং সে ওই জায়গাতে অভ্যস্ত। তো অনিল ওই দিন কোনো কারণে বেঁচে গেছে, কোনোভাবে সে হয়তো সৃষ্টিকর্তার সাহায্য পাইছে যে অনিলকে কিছু করে নাই, বা তাকে কিন্তু ওইখানেও মানে শেষ করে দিত ওই দিন, তো বেঁচে গেছে। তো কবিরাজ তাকে মোটামুটি চিকিৎসা দেয়, বলে আপনি এরকম রাত বিরাতে হেঁটেন না। তো অনিল কিন্তু এরপরে আর কোথাও ট্রান্সফার নিয়ে অন্য কোথাও জয়েনও করে নেই অনেকদিন। সে ঢাকায় ছিল, শরীর স্বাস্থ্য ঠিক হওয়া পর্যন্ত অনেকদিন ঢাকায় ছিল, এবং পরবর্তীতে সে ঢাকার আশেপাশেই ট্রান্সফার পায়। তো যতদিন ঢাকায় ছিল সে রাতের বেলা চলাফেরা করতো না, কারণ তাদের যে ভাষা সেটাও নাকি ওই অলিগলি দিয়ে যেতে হয়, আশেপাশে অনেক পুরনো ভাষা আছে, অনেক স্টোরি আছে সেখানকার। তার ভাগ্নে অমিত সে বলছে যে ওখানে অনেক স্টোরি আছে এবং সে সময় সুযোগ করে পাঠাবে। তো যাই হোক, এই ছিল অমিতের মামা অনিলের ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এটা আমার নিজের জেলারই একটা ঘটনা। ঘটনাটা আমাকে পাঠিয়েছেন পারভেজ ভাই, ওনার বাড়ি লালমিয়াহাটের পাটগ্রাম এলাকায়। ওনার নিজের নানাবাড়ি এলাকার একটি ঘটনা উনি ওনার মামার মুখ থেকে শুনেছেন, সেই ঘটনাটা আমি আজকে আপনাকে শেয়ার করব।
রাসেল ভাই, গ্রামের পুকুর নিয়ে আমাদের অনেক রোমাঞ্চ থাকে, কিন্তু লালমিনহাটের পাটগ্রামের দিকে বুড়িদহ নামে যে পুকুর, পুরনো একটা পুকুর আছে, সেটার চারপাশে একদম অন্যরকম, চারপাশটা একদম অন্যরকম। পুকুরটা আকারে বেশ বড়, চারপাশটা ঘন পাতঝড় আর পুরনো শ্যাওলা ধরে ঘেরা। দিনের বেলাতে ওখানটায় বাতাসটা যেন কেমন ভারী আর ঠান্ডা হয়ে থাকে। তো গ্রামের মানুষ পারতপক্ষে সন্ধ্যার পর ওই পুকুর ঘাটে একা কেউ যায় না। কোনো রক্তচোষা ভূত বা 7 ফুট লম্বা কঙ্কালের ভয় সেখানে নেই, কিন্তু ভয়টা হচ্ছে ওখানকার অদ্ভুত নীরবতার। এই জন্য এতটাই নীরবতা থাকে যার কারণে আসলে মানুষ রাতের বেলা সেখানে যেতে মোটামুটি ভয় পায়। তো ঘটনাটা যে শেয়ার করবো, সেই ঘটনাটা আজ থেকে 11 বছর আগের একটা ঘটনা। সময়টা ছিল বর্ষাকালের একটা শেষের দিকে সময়। তো পারভেজ ভাইয়ের বড় মামা আনোয়ার সাহেব আর ওনার খালাতো ভাই সুমন রাতের খাবার খেয়ে হাঁটতে বের হয়েছিলেন। তো সুমন ভাই শহর থেকে গ্রামে বেড়াতে এসেছেন, তাই গ্রামীণ রাতের পরিবেশটা ওনার খুব ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে ওনারা কখন যে সেই বুড়িদহের কাছাকাছি চলে এসেছেন ওনারা খেয়ালই করেননি। তো রাত তখন প্রায় 11টা বাজে এরকম হবে। তো গ্রামের ওই দিকটায় তখনও কাঁচা রাস্তা, দুই পাশে ঝোপঝাড়। তো হঠাৎ সুমন ভাই খেয়াল করলেন যে ওনারা পুকুর পাড়ের রাস্তাতে পা দেওয়ার মাত্রই চারপাশে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের আওয়াজ যেন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। পুরো চত্বরটা এমন একটা নিস্তব্ধতায় নেমে এলো যেন ওনাদের 2 জোড়া পায়ের শব্দ ছাড়া পৃথিবীতে আর কোনো শব্দই নেই। তো আনোয়ার সাহেব ছিলেন একজন অভিজ্ঞ মানুষ, ওনার মনের ভিতর খটকা লাগলো। তিনি সুমন ভাইকে বললেন যে চলো সুমন, আর সামনে যাওয়ার দরকার নেই, বাড়ির দিকে ঘুরে যাই। ঠিক তখনই সুমন ভাই ওনার হাতের ছোট্ট একটা তার হাতে একটা টর্চ লাইট ছিল, যেহেতু অন্ধকার রাস্তা, গ্রামের রাস্তা, আর তিনি হচ্ছে যেহেতু শহরেই থাকেন। তো দেখা যায় যে নর্মালি শহরের মানুষরা গ্রামে আসলে ওনারা টর্চ লাইট একটু বেশি ব্যবহার করেন, আর গ্রামের মানুষদের আসলে টর্চ লাইটটা একটু কম ব্যবহার করেন, তাদের আসলে অন্ধকারে পথ চলার অভ্যাস আছে। তো সুমন ভাই যখন তার পকেটে থাকা ছোট টর্চ লাইটটা সেই পুকুরের ঘাটের দিকে ঘোরালেন বা আলো ফেললেন, তিনি দেখলেন যে ঘাটের পাকা শান বাঁধানো চাতালে পাকা যে বসার জায়গা, আসলে ওখানে একটা গাছ আছে এবং দিনের বেলাতে মানুষ ছায়া খাওয়ার জন্য বা ছায়াতে আশ্রয় নেওয়ার জন্য সেই পুকুর ঘাটে ওইখানে বসে। আর কিন্তু রাতের বেলা আসলে কেউ এখানে আসে না। তো তিনি দেখেন যে একটা যখন তিনি তার ওই ছোট টর্চ লাইটটা আলো ফেললেন, তিনি দেখলেন যে ওই পুকুর পাড়ে একটা মেয়ে অবয়বের মতো, এবং এই বিষয়টা তিনি আনোয়ার সাহেবকে বললেন। এবং আনোয়ার সাহেব ছিলেন খুবই বাস্তবসম্মত মানুষ। তিনি গ্রামের মানুষ হলেও রাত বিরাতে ঘোরাফেরা করলেও তিনি এই সমস্ত জিনিসগুলো আসলে বিশ্বাস করেন না। তিনি বললেন যে আরে সুমন, তো হয়তো তুমি এটা ভুল দেখেছো, চলো বাসার দিকে চলে যাই। আর যেহেতু এখানে গ্রামের মানুষরা বলে যে এই জায়গাটা ভালো না রাতের বেলা, এখানে আমাদের আসলে থাকা উচিত নয়। তো সুমন ভাই যেহেতু একটা হঠাৎ করে অবয়ব তিনি দেখেও ফেলেছেন এবং তিনি বিশ্বাস করলেন যে হয়তোবা এই জায়গাটা ভালো না, কারণ তিনি এক পলকের জন্য সেই তার লাইট দিয়ে সেই অবয়বটাকে দেখলেন, নারী রূপী একটা মেয়ে অবয়ব, অথচ এখন তিনি কোথাও সেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন না। তো তিনি আনোয়ার সাহেবের কথা মেনে নিয়ে তিনি বাসার দিকে তারা চলে যায়। তো রাসেল ভাই, পরের দিন যখন একইভাবে রাতের বেলা দেখা যায় যে লোডশেডিং হয়েছিল, এবং তারা লোডশেডিং হওয়ার কারণে তারা চিন্তা করলো যে এই সময় আসলে একটু ঘুরে ফিরে আসা যাক। তো তারা সেই চিন্তা ভাবনা করে তারা আবার গ্রাম দেখার জন্য রাতের বেলা চাঁদনি রাতে তারা ঘোরাফেরা করতেছে, এবং ঘোরাফেরা করতে করতে রাসেল ভাই তারা ওই দেখে যে একই রকম ভাবে গল্প করতে করতে দেখা যায় যে তারা ওই একই পুকুর ঘাটে তারা চলে এসেছে। এবং এখানে এসে তারা বেশ অবাক হয়ে যায়, বিশেষ করে আনোয়ার ভাই। উনি চিন্তা করে যে এখানে তারা দুজন কিভাবে এলো, তারা তো এই রাস্তা দিয়ে আসার কথা না। তো দেখা যায় যে এখানে ওই সুমন পুনরায় তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে যখন তিনি আশেপাশে দেখতে লাগলেন, তিনি দেখলেন যে
একই জায়গায় গতকালকে যেখানে একটা মেয়েকে তিনি দেখেছিলেন বসে থাকতে, সেখানেই একটা মেয়ে অবয়ব বসে বসে কান্না করতেছে এবং সেই কান্নার সাউন্ডটা তিনি মৃদু স্বরে পাচ্ছিলেন, কিন্তু এই কান্নার শব্দটা আনোয়ার সাহেব পাচ্ছিলেন না। যখন সুমন ভাই আনোয়ার সাহেবকে বললেন, ভাই আমি এখানে একটা কান্নার শব্দ পাচ্ছি, কোনো একটা মেয়ে কান্না করতেছে, তো আনোয়ার সাহেব যে বুঝতে পারলেন যে এটা হয়তো কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই সেটা কোনো খারাপ। তো তিনি বললেন যে আরে বাদ দাও, এগুলো আসলে আমাদের ভেবে লাভ নেই, চলো বাসায় চলে যাই। আর আমরা এখানে আসলাম কিভাবে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো রাসেল ভাই, সেদিন হলো সুমন ভাই বলতেছে, না ভাই ওই মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে বা এটা অন্য কিছু হতে পারে, কিন্তু আনোয়ার সাহেব বারবার বলতেছে না আরে বাদ দাও এগুলো, চলো বাসায় চলে যাই। তো এক প্রকার আনোয়ার সাহেবের জোরাজোরির কারণে সুমন ভাই বাধ্য হয় তার সাথে চলে যেতে। তো পরবর্তীতে আনোয়ার ভাই এবং আনোয়ার সাহেব এবং হলো সুমন ভাই তারা বাসায় চলে যায় এবং সেদিনের মতো করে তাদের সাথে কোনো সমস্যা হয় না। তো দেখা যায় যে সুমন ভাই কয়েকদিনের জন্য তা ঘুরতে এসেছেন। তো দেখা যায় যে তৃতীয় রাতে যখন তারা নর্মালি ঘোরার জন্য বের হয় এবং তারা ঘুরতে ঘুরতে দেখা যায় যে ওই বাজার থেকে বাসায় ফিরতে বেশ লেট হয়ে যায়। দেখা যায় তারা রাত 11টার সময় তারা বাসায় ফেরার মানে গ্রামের মেঠোপথ দিয়ে তারা বাসায় ফিরতেছিল। আসল ভাই, আজ থেকে 11 বছরের আগে সেই রাস্তাগুলো আর এখনকার রাস্তাগুলো কিন্তু বেশ তফাৎ। বিশেষ করে পাটগ্রামে এখন ওই রাস্তাগুলো কিন্তু মোটামুটি বেশ পাকা হয়েছে, কিন্তু 11 বছর আগে আসলে এরকম ছিল না। গ্রামের মেঠোপথগুলো তখনও কাঁচা ছিল। তো তারা যখন গ্রামের রাস্তা দিয়ে এসেছিল, তো ওই বাজার থেকে তাদের বাসার রাস্তা বাজার থেকে বাসায় যেতে হলে তাদেরকে দুইটা জিনিস পার হতে হয়। একটা হলো তাদের হলো ওই কবরস্থান একটা পার হতে হয়, তারপরে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরের উপর একটা সাঁকো আছে। তো ওই এখন অবশ্য এটার উপর একটা ব্রিজ বানানো হয়েছে গত কয়েক বছর আগে, কিন্তু আজ থেকে 11 বছর আগে সেটার উপর একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। তো তারা যখন দুজনে ওই কবরস্থানটা পার হয় কোনো ধরনের সমস্যা তারা ফেস করেনি। তো যখনই তারা ওই বাঁশের সাঁকোটা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে তো সুমন ভাই হঠাৎ অনুভব করেন তাদের পিছনে কেউ কান্না করতেছে, এবং তিনি যখন তার হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে যখন তিনি পিছনে তার লাইটে আলো ফেলেন, তিনি দেখতে পান এটা তো সেই মেয়েটা যেটা গত রাতে সেই পুকুর ঘাটে কান্না করেছিল, যেটা আনোয়ার ভাইকে বলছিল কিন্তু উনি দেখেননি। তো যখন সময় হয় বলতেছে, ভাই পিছনে আমাদের পিছনে একটা মেয়ে বসে কান্না করতেছে। আনোয়ার বলতেছে যে কোথায়? তো তখন এই সুমন ভাই তার টর্চ লাইট দিয়ে সেই মেয়েটার উপর আলো ফেলেন এবং দেখলেন যে ওই যে হলো ওপারে হলো বাঁশের সাঁকোর রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তো আনোয়ার সাহেব দেখলেন যে কোনো কিছুই দেখতে পাচ্ছেন না তিনি, অথচ অপরদিকে সুমন ভাই স্পষ্ট দেখতেছেন সেখানে একটা মেয়ে বসে বা দাঁড়িয়ে কান্না করতেছে। তো দেখা যায় যে সুমন ভাই কনফিডেন্সলি বলতেছেন যে আরে আপনি দেখতে পাচ্ছেন না, ওই যে দাঁড়িয়ে কান্না করতেছে। তো এখানে আনোয়ার ভাই বুঝতে পারছেন যে আসলে যা কিছু হচ্ছে এগুলো কোনো নর্মাল বিষয় না। তো পরবর্তীতে দেখা যায় যে সুমন ভাইকে বলা হয় যে আরে আপনি ভুল দেখতেছেন, চলেন বাসায় যাই। কিন্তু এবার যেন সুমন ভাই কোনো মতে মানতে নারাজ। তিনি বলতেছেন আরে কি বলেন, একটা মেয়ে কান্না করতেছে, কোনো কিছু জিজ্ঞেস না করে আপনি মেয়েটাকে ফেলে একা চলে যাবেন। কিন্তু আনোয়ার সাহেব কোনোভাবেই বুঝাতে পারতেছেন না সুমন ভাইকে যে আসলে এটা কোনো মেয়ে নয়, এটা তার কল্পনা বা এটা আসলে খারাপ কিছু। কিন্তু সুমন ভাই এটা মানতে নারাজ। তিনি বারবার সেই মেয়েটাকে সাহায্য করার কথা বলতেছেন, তার কাছে যেতে বলতেছেন। তো এক পর্যায়ে দেখা যায় যে আনোয়ার ভাইকে না বলেই সুমন ভাই ওই মেয়েটার দিকে এগিয়ে যেতে শুরু করে। পিছন দিক দিয়ে আনোয়ার সাহেব বারবার তাকে থামানোর চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই সেই সুমন ভাইকে তিনি থামাতে পারতেছেন না। এবং দেখা যায় এক প্রকার তিনি সেই জায়গাতে চলে যান এবং সুমন ভাই সেই মেয়েটাকে জিজ্ঞেস করেন আপনি কান্না করতেছেন কেন? কিন্তু সেই মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না। আর এটা ওই আনোয়ার ভাই দূর থেকে দেখতেছেন যে সে বাতাসের সাথেই কথা বলতেছে, তার সামনে কোনো কিছু নেই, সে কার সাথে জানি কথা বলতেছে। তো এদিকে সুমন ভাই সেই মেয়েটাকে বারবার জিজ্ঞেস করতেছে আপনি কান্না করতেছেন কেন, আপনার কি কোনো সাহায্য লাগবে? কিন্তু সেই মেয়েটা কোনো কথা বলতেছে না। তো যখন দেখা যায় যে ওই সুমন ভাই এক প্রকার বিরক্ত হয়ে যায় জিজ্ঞেস করতে করতে, যেহেতু মেয়েটা কান্না করতেছে কিন্তু কোনো কথা বলতেছে না। তো তিনি যখন ব্যাক করতে আসবেন বলতে সেই মেয়েটার থেকে যখন আবার আনোয়ার ভাইয়ের দিকে যাবেন, তখনই সেই মেয়েটা হঠাৎ করে সুমনের নাম ধরে ডাকে।
বলে যে সুমন ভাই আমাকে সাহায্য করবেন, আমি না বাসায় যেতে চাই, কিন্তু আমি আমার বাসার রাস্তাটা না খুঁজে পাচ্ছি না। তো এই কথা শোনার পর যখন সুমন ভাই তিনি ঘুরে তাকান সেই মেয়েটার দিকে, তিনি যা দেখতে পান সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ তিনি দেখতে পান সেই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা এমন একটা বীভৎস একটা মেয়ে যেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং এক দৌড়ে তিনি আনোয়ার ভাইয়ের কাছে চলে যান এবং তিনি আনোয়ার ভাইকে বলেন, এটা মেয়ে হতে পারে না, ভাইয়া এখান থেকে চলো, আমাকে বাঁচাও। তো তারা দুজনেই সেখান থেকে বাসায় চলে আসে, যেহেতু আনোয়ার ভাই বুঝতে পেরেছিল যে হয়তোবা সে খারাপ কিছু দেখেছে, আর সে বাতাসের সাথে যেহেতু কথা বলতেছে অবশ্যই এটা খারাপ কিছু। তো পরবর্তীতে রাতের বেলা দেখা যায় যে সুমন ভাই প্রচণ্ড পরিমাণ তার শরীরে জ্বর আসে এবং সেদিন এত পরিমাণ জ্বর আসে যে জ্বরের কারণে তিনি সারা রাত ভুলভাল বকতে থাকেন। তো দেখা যায় মাঝে মাঝে তিনি নিজে কান্না করেন, আবার উদ্ভট সব শব্দ করেন। এভাবে সারা রাতটা পার হয়ে যায় এবং সকাল হতে হতে তার শরীরে এত পরিমাণ জ্বর এসে যায় যে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। পরবর্তীতে একজন গ্রামের ডাক্তারকে নিয়ে আসা হয় এবং গ্রামের ডাক্তার এসে যখন ঔষধ দেওয়া হয়, তো ঔষধ খাওয়ার পর দেখা যায় তার শরীরের জ্বর অনেক কমে যায় এবং তারা ভাবে যে হয়তোবা সেই খারাপ কিছু দেখার পরে তার শরীরের জ্বরটা এসেছিল এবং সেই জ্বরটা ধীরে ধীরে সেরে যায়। কিন্তু রাসেল ভাই পুনরায় রাত হলে তার পাগলামি আবার শুরু হয়ে যায় এবং তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে। তো পরবর্তীতে আনোয়ার সাহেব বুঝতে পারেন যে এটা শুধু হয়তো ওষুধ খেয়ে কিছু সময়ের জন্য তার শরীরে জ্বর কমানো সম্ভব, কিন্তু তার ভিতরে যেটা আছে সেটা বের করা সম্ভব নয়। তো পরবর্তীতে তিনি সেই রাতে তার এলাকার একজন ভালো হুজুরকে তিনি ডেকে নিয়ে আসেন এবং হুজুর পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার একটা পরিচিত একজন আছে তার কাছে যাও। এবং পরবর্তীতে তারা একজন পরিচিত তান্ত্রিককে নিয়ে আসেন যিনি এই জিনভূত বিষয়গুলো এক্সপার্ট। তো তাকে যখন নিয়ে আসা হয় তিনি বলেন যে এটা সেই মেয়ে যেটা ওই পুকুর পাড়ে নাকি আত্মহত্যা করেছিল ডুবে, এবং তার কারেন্ট জিন বা তাকে আসলে অনুকরণ করে বা তার রূপ ধারণ করে সে মানুষকে ভয় দেখায়। এটা একটা খারাপ জিন, এই জিনটা মানুষকে ভয় দেখায়। হয়তোবা তো আপনার এই ভাই সেই জিনটাকে দেখে ফেলেছে কোনো একটা কারণে, তো সে এই কারণে আসলে তাকে ভয় দেখাচ্ছে। আসলে জিনদের স্বভাবটা হচ্ছে এরকম, যারা ভয় পায় তারা তাদেরকে বেশি করে ভয় দেখায়। তো আপনার বন্ধু যেহেতু শহর থেকে গ্রামে এসেছে এবং সেই মেয়েটাকে থেকে ভয় পেয়েছে, তার মনের ভিতর ভয় কাজ করেছে, যার কারণে তার উপর সে আসর করেছে। চিন্তা করবেন না, আমি এর ব্যবস্থা নিচ্ছি। তো পরবর্তীতে রাসেল ভাই সেই তান্ত্রিক ঝাড়ফুঁক করেন সুমন ভাইকে এবং তিনি পরবর্তীতে সুস্থ হয়ে যান এবং সুস্থ হওয়ার পর তিনি আর সেই গ্রামে থাকেননি, তিনি পুনরায় শহরে চলে যান। তো এটাই ছিল পারভেজ ভাইয়ের মামার একটি শেয়ার করা ঘটনা, যিনি এটা আনোয়ার ভাই এবং তার একটা খালাতো ভাইয়ের সাথে ঘটেছিল। এই ঘটনাটা আমি চেষ্টা করেছি পারভেজ ভাইয়ের মতো করে এই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। আর আসলে এটা বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি জাস্ট শেয়ার করলাম এটা পারভেজ ভাইয়ের ঘটনা, তিনি আমাকে এটা পাটগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন। আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছে, যার কারণে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং যিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে আবির। তো আবির সাহেব যিনি যার কথা বলছেন তার নাম হচ্ছে আব্দুল মুসা। আব্দুল মুসা মাদ্রাসার একটি ছাত্র এবং খুবই সুদর্শন। আব্দুল মুসা হচ্ছে আবিরের খুব ক্লোজ বন্ধুদের মধ্যে একজন বলা যেতে পারে। তো আব্দুল মুসা মাদ্রাসার ছাত্র ছিল, কিন্তু আবির মাদ্রাসার ছাত্র না। আব্দুল মুসা যখন মাদ্রাসার ছাত্র এবং বয়স যখন 7 থেকে 8 বছর, সে সময় আব্দুল মুসা অথবা মুসার সাথে একটা ঘটনা ঘটে। আমি এর আগে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে যাই। মুসার বাবার দ্বিতীয় বিয়ে, সেকেন্ড ম্যারেজ। প্রথম ম্যারেজে তার মা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় মারা যায় 1992-তে, যখন মুসার খুব বেশি বয়স না, খুব অল্প বয়স।
6 কি 7 বা 7-8 বছর হবে। মুসা যাতে এতটুকু মনে আছে যে তার মা যখন ব্যথায় মারা যায় তখন তার মাকে প্রপারলি হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়নি। এটা মুসা বলেছে যে প্রপারলি হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়নি, এটা ওকে ট্রমাটাইজ করে ফেলে। ট্রমাটাইজের এক পর্যায়ে যখন মুসা বড় হতে থাকে এবং দ্বিতীয় ম্যারেজ হওয়ার পরে এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা আসেনি যে সৎ মা আসবার পর সেই ঘরে কি মুসার ট্রিটমেন্ট কেমন হয়েছে, বাট কেমন ট্রিটেড হয়েছে। যে ছোটবেলা থেকেই মুসার একটা প্রবলেম ছিল, মুসা রাতের বেলা প্রপারলি ঘুমাতে পারে না। যখন ওর বয়স 10 বছর, ওকে যখন মাদ্রাসায় দেওয়া হয় 10 বছর বয়স যখন ওর, তখন মুসা প্রথম একটা জিনিস পরিলক্ষিত করে যে ও যে কোরআন শরীফটা মসজিদের মধ্যে যখন করে আসে, আমপাড়া থেকে সবকিছু শেষ করে যখন কোরআন শরীফে আসে, সেই কোরআন শরীফে যে জায়গায় ও পরে রাখে রাতের বেলা আবার সেটাই ঠিক ওর মাথার কাছে চলে আসে। তো কোরআন শরীফ মাটিতে আসা তো খারাপ, তো বারবার ও সেটা ঘুম থেকে ওঠার পর সেটা ও সালাম করে আবার উপরে রেখে আসে। তো এরকম করে কয়েকদিন যাবত হচ্ছিল, ওইটাই তার সাথে শুরু। এরপর থেকে মুসা যেখানেই যায় সেখানেই সে বুঝতে পারে তার সাথে কেউ দাঁড়িয়ে আছে। মুসা যখনই আরেকটা জিনিস যেটা আমাকে বলা হয়েছে যে মুসা দেখতে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, এবং ওর বয়স যখন 12-13 বছর তখনই তাকে দেখতে অনেকটা প্রাপ্তবয়স্কের মতো লাগতো, এরকম এত সুন্দর। এবং মুসা মাঝে মধ্যে এরকম অবস্থা যে মুসারই বোরকা পরে নামার মতো অবস্থা, যে রাস্তা দিয়ে হাঁটলে ওর দিকে ছেলেরাও তাকিয়ে থাকতো, এরকম যে ওর চেহারার মধ্যে একটা নূর ছিল, ওর চেহারার মধ্যে অনেক, ওকে দেখতে অনেক পছন্দ। আর তখন তো মোবাইলের যুগ ছিল না, তো মোবাইল যুগ থাকলেও সবার হাতে মোবাইল ফোন ছিল না, তো খেলাধুলা করতে মাঠের মধ্যে বাচ্চা কাচ্চা যেত। তো মাঠে যখন খেলতো তখন এমনও ছেলেপেলে আছে যে ওকে মানে আঘাত করেছে, ইচ্ছা করে হার্ট করছে বা ইচ্ছা করে আঘাত করছে, মুখের মধ্যে আঘাত করতে চাইতো সবচেয়ে বেশি, কারণ ও দেখতে সুন্দর ছিল। তো এটার মধ্যে একটা হিংসা কাজ করে। ইভেন কি ওর মাদ্রাসার মধ্যে ছেলেরা ওকে মোরলেস খুব বেশি যন্ত্রণা করতো এবং ওকে মেয়ে বলতো। আসলে ওর সাথে তো এই ধরনের সমস্যা যায় না, এবং ওর শিক্ষকরা ওকে সবসময় ওকে সেভ করা ট্রাই করতো এবং পছন্দ করতো, কারণ সেটার মধ্যে অমানবিক আচরণগত অনেকের বাচ্চা কাচ্চা যেরকম আচরণ করে ওর মধ্যে সেই আচরণটা লক্ষ্য করা যেত না। খুব ঠান্ডা মেজাজের একটা ছেলে ছিল। তো ঠান্ডা মেজাজ হওয়ার কারণে আবিরের সাথে ওর একটা মিল ছিল বিধায় ওদের এলাকা ভিত্তিক একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আবিরের সাথে এবং মুসার সাথে। তো যখন ও মাদ্রাসা থেকে প্রায় সময় বাড়িতে যেত, বাসায় যেত, ওর মা যেটা সৎ মা ছিল তিনি প্রায় বলতেন যে মুসার সাথে জিনটিন আছে নাকি। ওই যখন ও বাসায় আসে বাসা পুরো গরম হয়ে যায়, বাসা পুরো ঠান্ডা হয়ে থাকে, একদিন ঠান্ডা একদিন গরম। বাসায় যখন ও ভাত খায় তখন অল্প খায়, এরকম বাচ্চা কাচ্চা তো এরকম মজা রান্না পেলে অনেক বেশি খাওয়া দাওয়া করবে। তো মুসা এরকম কেন? তো মুসার বাবা বলে যে আমার ছেলেটা ছোটবেলা থেকেই ভালো। তো মুসার বাবাকে আবার মুসা পছন্দ করতো না, কারণ যে প্রবলেমে তার মা মারা গেছে সেই প্রবলেম নিয়ে আসলে তেমন একটা ভালো ডিল করা হয়নি। তো যেহেতু শহরেই বাস মুসাদের, একদম ঢাকা শহরেই বলবো না, শহর থেকে আশেপাশের মফস্বল এলাকাতেই তাদের বাসা ছিল। তো মুসার বাবা রঙের দোকানদার ছিল। আসলে মুসার বাবার রঙের দোকান ছিল 3-4টা, টাকা পয়সার কোনো সমস্যা ছিল না। তো মুসার একটা ছোট ভাই ছিল, সৎমার ঘরে একটা ছোট ভাই ছিল। তো সৎমার কথা যেহেতু কোনো কিছু মেনশন হয়নি তাই আমি তার কথা আর মেনশন করছি না। একদিন মুসা বাসায় আসছে, বাসায় আসার পরে প্রায় 7 দিনের মতো ছিল, ঈদের সময় হবে সেটা, ঈদের ঠিক পরের দিন, কোরবানি ঈদের পরের দিন। তাদের ফ্রিজের মধ্যে ভর্তি গরুর মাংস রাখা ছিল। রাতের বেলা মুসা যেই রুমটায়, মুসা আসলে ঘুমাতো ড্রয়িং রুমে, তাদের বাসা এত বড় ছিল না, মুসা ড্রয়িং রুমে ঘুমাতো। তো ড্রয়িং রুমে নাকি ঘুমানো অবস্থায় ও ঘুমিয়েছিল। ওর মা রাতের বেলা, যিনি সৎমা ছিলেন তিনি রাতের বেলা উঠে টয়লেটে যাবেন। তো যেহেতু অ্যাটাচ বাসা না, অ্যাটাচ টয়লেট না, বাথরুমটা কমন বাথরুম, তো তিনি তার রুম থেকে উঠে ফ্রিজটা ক্রস করে যাওয়ার সময় তিনি দেখেন ফ্রিজের চিপাটায় পেছনটা থেকে ফ্রিজের একদম টপে একটা মাথা দেখা যাচ্ছে। পেছনে মনে হচ্ছে যে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু যেটুক ডিফারেন্স ফ্রিজ থেকে দেয়াল পর্যন্ত, তাতে সেখানে একটা মানুষ দাঁড়ানো সম্ভব না। তো তিনি যখন ক্রস করে যাবেন, ফ্রিজের উপরে প্রায় সময় অনেকে ঝুড়ির মধ্যে ফল রাখে বা কিছু রাখে, তিনি দেখেন একটা মাথা দেখা যাচ্ছে পেছন দিক থেকে, এবং ফ্রিজের পেছন থেকে
মানে তিনি দেখেন যে রক্তের গন্ধ আসছে। তো কোরবানির সময় তো গন্ধ হয়, মাংসের একটু গন্ধ হয়, এবং ফ্রিজের ঠিক সামনে আসলে সেদিন মাংস কাটা হয়েছিল, তো গন্ধ কিছুটা থাকতে পারে এই চিন্তা করে তিনি আসলে তখনও লাইটটা জ্বালাননি। কিন্তু বাথরুমের আলোতে তিনি বুঝতে পারছিলেন ফ্রিজের ঠিক পেছন দিকটার এই চিপাটার মধ্যে থেকে একটা মাথা উঁচু হয়ে, মানে এতই লম্বা যে মাথাটা উঁচু হয়ে ফ্রিজের টপ থেকে দেখা যাচ্ছে। তিনি একটা চিৎকার দেয়। তিনি চিৎকার দেওয়ার সাথে সাথে সবাই ঘুম থেকে জেগে ওঠে। এইটা এক্স্যাক্ট সালটা মনে নাই, তবে তখন মনে হয় মুসার বয়স 13-14 বছর। তো সবাই লাইট জ্বালায়, সামনাসামনি আসার পর দেখে যে যেই জায়গার কথা বলছেন সে ঠিক পিছন থেকেই, ফ্রিজের পিছন দিক দিয়েই বিশাল বড় একটা ফুটা হয়েছে ফ্রিজের মধ্যে, যেটা থেকে মাংসের পানি গলে গলে চুয়ে চুয়ে পড়ছে। এখন ফ্রিজে তো টেম্পারেচার হলে এরকম যদি কোনোভাবে ফুটা হয়ে থাকে, ময়েশ্চার ঢুকে এরকম হতে পারে। তারা ফ্রিজ খুলে দেখে ফ্রিজের মধ্যে কোনো মাংস জাতীয় যেসব জিনিসগুলো ছিল সেগুলো সব গলে পচে যাচ্ছে, এরকম অবস্থা। অথচ আজকেই কুরবানি দেওয়া হয়েছে, এটা কখনো সম্ভবই না। তো তারা যখন মাংসর প্যাকেটগুলো খুলে দেখে যে মাংস একদম ফ্রেশ, কিন্তু প্যাকেটের বাইরে থেকে মনে হচ্ছিল যে মাংস সব গলে থেতলে গেছে। তো দেখে মাংস একদম ফ্রেশ। ফ্রিজের পেছন দিকটা থেকে অনেক রক্ত তারা পরিষ্কার করে, কিন্তু তখনও বোঝা যাচ্ছিল না কারণটা কি। এটা প্রথম অবয়ব দেখার একটা ঘটনা। এরপরও একবার যখন মুসা বাসায় আসে মাদ্রাসা থেকে, সেটাও কোনো একটা শুক্রবার ছিল বা বন্ধের দিন ছিল। মুসা তখন কোরআনে হাফেজ হবার পথে, হাফেজ হয়নি তখনও। তো মুসার বাবা তখন রাতের বেলা বাসায় আসে, দোকান বন্ধ করে আস্তে আস্তে। আসলে সেদিন তার বাসায় নাকি, সেদিন তার দোকানে নাকি অ্যাপার্টমেন্ট অথবা বিল্ডিং করার জন্য রঙের একটা বিশাল বড় অর্ডার যাওয়ার কথা ছিল। তো 3-4টা বাসায় যাওয়ার কারণে তার দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো তার শুধুমাত্র রঙের জিনিস না, কার্পেন্টিংয়ের জিনিসপত্রও ছিল, বহু জিনিসপত্র। তো তার বাবা যখন বাসায় আসে, মুসা তখন ঘুম। তো দরজা খুলে তিনি যখন তার রুমে যাবেন, তো ডাইনিং স্পেসে তাদের ড্রয়িং রুমটা ডাইনিং স্পেসে অনেকটা অ্যাটাচড। তো তিনি বাথরুমের লাইট জ্বালিয়ে ডাইনিং স্পেসে, কারণ রুমের লাইট জ্বালিয়ে মুসার ঘুমটা ভেঙে যাবে, তিনি আসলে ঘুমটা ভাঙাতে চাননি। কারণ মাদ্রাসা থেকে এসছে, ছেলেটা ঘুমাচ্ছে, কয়দিন থাকবে বাসার মধ্যে, একটু ঘুমাক, এইরকম চিন্তা করে তিনি আসলে খেতে বসেছিলেন। তিনি যখন ভাত খাচ্ছিলেন, তার কাছে মনে হচ্ছিল যে ওই আবছা আলোতে 6টা চেয়ার, এক পাশে যে চেয়ারটায় মুরব্বীরা সবসময় আমরা বসতে দিই, সেই চেয়ার বরাবর আরেকটা চেয়ার যেটা থাকে, সেখানে আরেকজন বসে খাচ্ছে। তিনি আবছা দেখতে পাচ্ছিলেন আরেকজন বসে খাচ্ছে, কিন্তু যে পাশটায় আরেকজন বসে খাচ্ছে সেই পাশটা অন্ধকার বেশি, আর তিনি যে পাশটায় বসেছেন সেই পাশে বাথরুমের আলো একদম খুব পরিষ্কার আসে। তো ওই আলোতে তিনি বুঝতে পারছিলেন অপোজিট প্রান্তে আরেকজন বসে খাচ্ছে। তিনি কে করে ওঠেন, কে করেই লাইটটা জ্বালান। দেখে ওই পাশে কেউ নাই, কিন্তু ঠিক ওই পাশে একটা প্লেট রাখা, প্লেটটা খালি। এটা গেল একটা ঘটনা। মুসা আরেকবার তখন মনে হয় হাফেজ হয়ে বাসায় এসছে, এবং সে মসজিদ থেকেই তাকে চিল্লায় পাঠানো হয়েছিল। মুসার কোনো খবর ছিল না, প্রায় 40 দিন মুসার কোনো খবর ছিল না। 40 দিন পর মুসাকে তারা খুঁজে পায়, এরকম কন্ট্যাক্ট করে খুঁজে পায় একটা এলাকায়। আসলে তখন এত মোবাইলের প্রচলন না থাকবার কারণে ওইখানকার কোনো একটা এলাকা থেকে আইএসডি ফোন দিয়ে জানানো আগেই হয়েছিল যে সে ভালো আছে। তো কিছুদিন যাবত ওখানে কন্ট্যাক্ট করার পর ওকে পাওয়া যাচ্ছিল না বিধায় তারা একটু বেশ টেনশনে পড়ে গেছিল। তো ওই এলাকা ভিত্তিক মসজিদ টু মসজিদ মুভ করার সময় মুসাকে তখন তারা খুঁজে পায়। তো খুঁজে পাওয়ার পর মুসা এতটুকু বলতে থাকে যে আমি আসবো, খুব শিগগিরই বাসায় আসবো। তো মুসা যখন বাসায় আসে, তখন থেকে মুসা বাসার সবাইকে বলতে থাকে যে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, তবে আমি আমার সাথে কারো অস্তিত্ব ফিল করছি। কেউ এসে রাতের বেলা আমার সাথে কথা বলে। আমি যখন ঘুমাই, স্পেশালি যখন ঘুমাতে যাই, তখনই তারা স্বপ্নে আসে, আর আমার ঘুমটা যখন ভাঙে আমি তাদেরকে আমার সামনে দেখতে পাই। আমি স্বপ্নে যা দেখছিলাম, যে কনভারসেশন হচ্ছিল, ঘুম ভাঙার পর সেই কনভারসেশনটা কন্টিনিউ করে। মানে স্বপ্নে যখন যেটা সে কথা বলছিল যার সাথে, তার যখন চোখ খোলে বা সে যখন ঘুম ভাঙে, তখন সে এরকম কথাই বলছিল যার সাথে, সেই কথাটাই কন্টিনিউ করছিল। তাহলে সে আসলে স্বপ্ন দেখছিল নাকি আসলেই কথা বলছিল, এটা নিয়ে সে মোটামুটি কনফিউজ হয়ে যাওয়ার কারণে ছোট বয়স, খুব বেশি বয়স না, তার বাবাকে জানায়। তার বাবা তখন বলে যে আচ্ছা, আমি তোমাদের মাদ্রাসার হুজুরের সাথে কথা বলবো, আমি একজন ইমাম আছে পরিচিত, তার সাথে কথা বলবো। তো তাদের বাসায় মোড়র সবসময় এরকম, তাদের বাসার লোকজন এরকম অবয়ব দেখতে শুরু করে।
স্পেশালি তার বাবা সবচেয়ে বেশি দেখা শুরু করে। বাবা একদিন দেখে রান্নাঘরে কেউ রান্না করছে, আবার একদিন দেখে যে বাথরুমের থেকে কেউ বের হলো, বাথরুম থেকে কেউ লাইট বন্ধ করে যেরকম বের হয় ঠিক এরকমভাবেই রাত্রে 2টার দিকে বাথরুম থেকে বের হলো। তাদের বাসায় মধ্যে শুধুমাত্র তার ওই মা, তার বাবা, তার ছোট ভাই তিনি, আর তাদের বাসায় একটা কাজের বুয়া ছিল। তো আসলে সেই কাজের বুয়া এত রাতে, তার কাজের বুয়া তো রান্নাঘরের দিকে ঘুমায়, তো কাজের বুয়া তো এইখানে আসার কথা না। তো এরকম কাজের বুয়ার বয়স অনেক বেশি, এত লম্বা হওয়ার কথাও না, কাজের বুয়া তো খাটো ছিল। তো তিনি খুব অবাক হয়ে যান এবং এটা কয়েকবার সবাই দেখার পর থেকে তার চিন্তা করেন যে হয়তো মুসার সাথে কিছু আছে যেটা এখানে আসে। আর মুসা আসলেই তারা এই জিনিসগুলো ফিল করে। মুসা যতদিন মাদ্রাসা থাকে তারা এসে জিনিসগুলো বাসার মধ্যে তেমন ফিল করান। মুসা যখন বাসা আসে তাদের কাছে মনে হয় যে সবচেয়ে বেশি বাসাটা গরম থাকে। এমনকি শীতকালে নাকি একদিন শীত ছিল প্রচন্ড, বাইরের থেকে বাসায় আসছে কাঁপতে কাঁপতে, এরকম অবস্থা। বাসার মধ্যে ঢুকে দেখে যে মনে হয় যে বাসার মধ্যে হিটার ছাড়া, এরকম অবস্থা, এত গরম। তো একদিন মুসার ছোট ভাই, মুসা তখন বাসায় ছিল, তো সম্ভবত মুসা ড্রয়িং রুমে ছিল অথবা কোনো একটা কারণে টিভি দেখছিল বা কিছু একটা। তার মুসার ভাই, যেই রুমে সে আলাদা করে পড়াশোনা করত, সেই রুমে মুসার ভাই হঠাৎ করে চিৎকার, কি ব্যাপার তুমি চিৎকার করছো কেন? বলে যে এই মুহূর্তে জানালার পাশ থেকে আমি কাউকে যেতে দেখেছি, এক জানালা থেকে আরেক জানালা, আমাদের পাশের জানালায় গেল। আমি দৌড়ে এসে বসে বলছে ছোট ছেলেটা, দৌড়ে গেলাম পাশের জানালা দেখার জন্য। আসলেই সেই পাশের জানালাটা ক্রস করে আবার সামনের দিকে গেল। আমি দেখলাম ওই সামনের দিকে যাওয়ার পর তাদের বারান্দা পড়ে, নেক্সট স্টেশন হচ্ছে তার বারান্দা। বলে যে আমি বারান্দার মধ্যে কাউকে দেখলাম হাঁটা চলাফেরা করতে, এবং মনে হচ্ছে যে সেই অবয়বটা পুরো বাড়িটা ঘুরছে। ওই বাচ্চাটা ভয় পেয়ে যায়, ছোট ভাইটা ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর মুসাকে বললে, মুসা বলে যে আসলে মুসার বয়সও তো তখন খুব বেশি না, ও তখন চিল্লা দিয়ে এসছে। তো মুসা তখন বলল যে এরকম বাসার মধ্যে সবাই দেখা শুরু করেছে, এটা তখন অ্যালার্মিং। তো মুসাকে নিয়ে যাওয়া হয় তাদের মাদ্রাসার হুজুরের কাছে। তো মাদ্রাসার হুজুর তো হাফেজি শেষ করার পর মুসা ওখান থেকে চলে আসে। তো মাদ্রাসার হুজুর বলে যে আসলে মুসা যতদিন এখানে ছিল আমরা ওই জিনিসগুলো ফিল করতাম। মুসা যখনই দেখা যেত যে মুসার সাথে একদিন নাকি একটা ছেলের বেশ ঝগড়া হয়েছিল বলতে কি, মুসা তো দেখতে অনেক সুন্দর ছিল, আর ছেলেটা আসলে প্ল্যান করে ওদের বন্ধু বান্ধব মিলে মুসাকে বেশ মারধর করেছিল বিনা কারণে। ওরা মাঝে মধ্যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা টাইপ ছেলে পেলে ছিল। তো মাদ্রাসার মধ্যে তো কিছু ছেলে পেলে আছে যারা দুষ্টুমি করে। তো সেই ছেলেটা যখন মুসাকে মারে, মুসার ঠোঁট ফেটে যায়। তো আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মুসা জিনিসটা আপনাকে বলতে বারণ করেছিল। তো আমরা যখন মুসার উপর নজর রাখছিলাম, তখন দেখলাম সেদিন রাতের বেলা আসলে আমাদের ভোরবেলা ফজরের ওয়াক্তের আগে দিয়ে সেই হুজুর বলছিল যে আমি তাহাজ্জুদের জন্য উঠেছিলাম। তো তাহাজ্জুদের জন্য উঠার পরে আমি একটা শব্দ পাচ্ছিলাম, মনে হচ্ছে ছাদের উপর থেকে কেউ কথা বলছে। তো তাদের মাদ্রাসাটা ছিল 4 তলা কমপ্লিট, 5 তলা আন্ডার কনস্ট্রাকশন বলতে পিলার তোলা ছিল। তো দেখা একদম টপ মোস্ট পিলারে, যে পিলারের মধ্যে রড সবচেয়ে উঁচু, সেই রডটা একদম টপ মোস্ট রডের মধ্যে একটা ছেলে চিৎকার করছে উল্টা হয়ে, মাথা নিচে পা উপরে, ওই ছেলেটা বাধা। তাহলে তুমি এখানে কিভাবে আসলা? বলে আমি জানি না কিভাবে ঘুমাচ্ছিলাম, আমাকে কে জানি টান দিয়ে নিয়ে এসে আমার সারা শরীর ব্যথা করছে, আমার বুক মনে হয় ছিলে গেছে, আমাকে কেউ টেনে হেঁচড়ে নিয়ে এসে একদম টপে তুলে আমাকে বেঁধে রেখেছে। আমি কাউকে দেখতে পাইনি এবং আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। আমি যার স্পর্শ ফিল করেছি তার মনে হচ্ছিল যে নখগুলো অনেক বড় বড়, আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে নখের। তো সাথে সাথে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলে যে এটা ইনজেকশন দিতে হবে, ইনফেকশন হয়ে যেতে পারে, অলরেডি বেশ বড় বড় গর্ত, এটা তো যদি এরকম থাকে টিটেনাস দিতে হবে, এরকম থাকার সমস্যা। তো টিটেনাস দিয়ে নিয়ে এসে ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় নিয়ে আসে, ছেলেটার তখন 104 ডিগ্রি জ্বর, ছেলেটাকে হাসপাতালে রাখা হয় এবং ছেলেটা পরবর্তী সময় সেই মাদ্রাসার ছেলে নাকি সেখান থেকে তার বাবা মা তাকে নিয়ে যায়, যেহেতু এই একটা সমস্যার কারণেই তো এনাফ চলে যাওয়া। তো তখন মাদ্রাসার যে হুজুর যে মেইন ছিল সে বলে যে এই জিনিসগুলো আমরা পেয়েছি যখন ওই ছেলেটার সাথে মুসার মারামারি হয়েছিল বা ঝগড়াঝাটি হয়েছিল। এরপরে আরেকদিন আরেকটা ছেলে মুসা যখন খেতে বসেছে, মুসার পাতের খাওয়া সে লাথি দিয়ে সরিয়ে দিয়েছে। তো আমরা তাকে প্রচণ্ড শাস্তি দিয়েছি, এটা তো একদম এটা গ্রহণ করাই যাবে না যে এরকম করবে আমাদের মাদ্রাসার মধ্যে নিয়মের বাইরে। তো ছেলেটাকে আমরা প্রচণ্ড শাস্তি দিয়েছি, ছেলেটাকে আমরা মেরেছি পর্যন্ত।
এবং রাতের বেলা ছেলেটাকে ঠিক একইভাবে আমাদের সেই একই পিলারে ছাদের উপরে তাকে বাঁধা অবস্থায় পাওয়া যায় এবং কাউকে তেমন এই ছেলেটা প্রচন্ড ব্যথা পায় এবং ছেলেটা প্রায় হাসপাতালে 4 দিনের মতো ছিল। তো পরবর্তী সময়ে মুসার বাবা বলে যে হয়তো মুসার সাথে কিছু আছে, আপনি কি এটা বের করতে পারবেন কিনা। তো সেই হুজুর বলে, দেখেন আমার মাঝে তো এত সম্ভব না, তবে আমি একজনের আইডিয়া দিতে পারি আপনার, যে আপনি তাকে তার কাছে নিয়ে যেতে পারেন। তো মুসাকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। এগুলো সব চিল্লা থেকে আসার পর, 40 দিনের চিল্লা থেকে আসার পর, আসলে ইজতেমা থেকে চিল্লায় চলে গিয়েছিল, চিল্লা থেকে আসার পর হচ্ছিল। তো মুসাকে যখন ওই বাসায় নিয়ে যাওয়া হয়, বাসার হচ্ছে নিচতলা বাড়ি, ঢাকা থেকে বেশ দূরে। বাড়িটার সামনে একটা ছোট মাজারের মতো আছে। মাজার বলতে হচ্ছে কবরগুলা পাকা করা, মানে ওই বাড়িতে ঢুকতে গেলে কবরগুলা দেখা যায়, 4-5টা কবর ওই বাড়িতে ঢুকতে গেলে পরে, এবং কবরগুলা কর্নার দিয়ে কর্নার, মনে হচ্ছে যে কেউ সিমেন্টের স্ল্যাব করে রেখেছে, এখানে বসা যায়, কিন্তু ওখানে মানুষের নাম লেখা, তো বোঝা যাচ্ছিল এটা একটা কবরের মতো। কবরগুলো সব পাকা করা এবং আউলিয়া টাইপের নাম লেখা। তো সেই বাড়িতে পৌঁছানোর পর মুসা ঢুকতে পারছিল না, কেমন একটা বাতাস মুসাকে নাকি আটকে রেখেছিল, ওইটার বাবার কথা। মুসা নাকি ঢুকতেই পারছিল না সেই বাসার মধ্যে, সেই বাড়ির মধ্যে ঢুকতেই পারছিল না। সেই বাড়িতে আগেই কিছু মানুষজন, টুপি পরা মানুষজন নাকি আগের থেকেই নাম ধাম নিয়ে ভেতরে দিয়ে আসে এবং সাথে রাখে যে ছেলের নাম বাবার নাম দুজনের নাম দিয়ে সেটা ভেতরে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে দেয় যে ইনি আসছেন বা ইনি আপনারা দেখা করবেন। তো অনেকক্ষণ সিরিয়ালে থাকবার কারণে মুসাদের বাসায় ঢুকতে সমস্যা হচ্ছিল, মানে বাসায় ঢুকতে দেরি হচ্ছিল, কিন্তু তারা বাসার বাইরে ছিল তখনও সিরিয়ালে বা সামনে মানুষজন। যখনই মেইন গেট দিয়ে ঢুকতে প্রবেশ করবে ভেতরে, মুসা ঢুকতে পারছে না, কোনোভাবেই ঢোকানো সম্ভব হচ্ছে না। মুসা সবাই ওই মুহূর্তে উপস্থিত সবাই দেখছে মুসাকে কেমন একটা বাতাস আটকে রেখেছে, মুসা ঢুকতেই পারছে না। ওই জায়গায় সবাইকে অবাক করেছিল যে হয়তো এই জায়গায় সমস্যা আছে না ছেলেটার মধ্যে সমস্যা আছে। লোকজন সরে যাচ্ছিল চারিপাশ থেকে যে মুসার মধ্যে তো প্রবলেম আছে বা কিছু, আর সেটা এত সুন্দর, মানে ওখানকার উপস্থিত লোকজন বলছে যে আমরা আদর করতে পারছিলাম ছেলেটাকে, কারণ ছেলেটাকে দেখে ভয় পাচ্ছিল, ছেলেটার চোখটা উল্টে যাচ্ছিল, মুসার চোখ তখন উল্টে যাচ্ছিল, শরীর যেতে পারছে না, কোনোভাবে টানতে পারছে না। ওখানে উপস্থিত যেসব হেল্পাররা ছিল, যে হেল্পিং হ্যান্ডরা ছিল, যে হুজুরের কাছে যাওয়া হয়, সেই হেল্পিং হ্যান্ডরা মুসাকে টেনে ভেতরে ঢোকাতে পারছিল না। অনেকক্ষণ পরে ভেতরে যে বয়স্ক লোকটা ছিল তাকে নিয়ে আসা হয়, তার বয়স অনেকটা 85 থেকে 90 বছরের কাছাকাছি। তাকে ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে আসার পর সে মুসার কপালে এসে একটা ফু দেয়, সাথে সাথে মুসা মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। মুসা মানে এতক্ষণ আটকে ছিল, ধাক্কা দিয়ে ঢুকে গেল, পুরোটাই বাতাসের মধ্যে হচ্ছিল, কেউ কিছু দেখতে পারছিল না। ওই লোকটা বলে, আসো আসো ভেতরে আসো, বাইরে থেকো না, বেশিক্ষণ বাইরে থেকো না, ওরা আর ঢুকতে পারবে না, ওরা হিন্দু। কাহিনী কি ওরা হিন্দু মানে? তো মানে ওখানে উপস্থিত লোকজনও সবাই অবাক হয়ে যায়, মুসার বাবাও অবাক হয়ে যায়, বলে ঢুকতে পারবে না, ওরা হিন্দু আসবে, আর তুমি চলে আসো, তুমি চলে, এখন কোনো সমস্যা নাই, তুমি আসো বাবা আসো। ভেতরে যায় এবং লোকটাও আস্তে আস্তে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর একটা রুম ছিল, সেই রুমটা পুরো অন্ধকার, খালি লোকটার সামনে একটা ছোট্ট আলো টিম 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 করছে, সেই আলোর সামনে মুসার বাবা বসে এবং ওই লোক বলে যে এই তোমাদেরকে আমার লাগবে, কারণ আমি যদি ওদের সাথে কথা বলি ও অজ্ঞান হয়ে যেতে পারে, ওরা ঢোকার চেষ্টা করছে, ওরা ঢুকতে পারবে না, কারণ ঢোকার কোনো সুযোগ নাই, এটা ওরা হিন্দু, ওরা দুজন ওরা হিন্দু, ওরা ঢুকতে পারবে না, ওরা হিন্দু ধর্মের, ওরা ঢুকতে পারবে না। তো হুজুর বলছে যে আমার আটমোস্ট রেসপেক্ট, কিন্তু আমার এখানে ঢোকা এতটা ইজি না, সম্ভব না, আমার এই চারিপাশ বন্ধ করা। যাই হোক, আমি ছোটখাটো একজন মানুষ, আমি বলতে চাই কেমন আছো মুসা? তো মুসা বলছে জি ভালো। মুসা প্রথমে বুঝতে পারে না, কারণ নাম তো শুরুতেই দেওয়া হয়ে গেছিল, তো সে জানে তার নাম। তো সমস্যা কি জিজ্ঞেস করতে বলো, যে সমস্যা কি? তো মুসার বাবা বলে যে এই সমস্যা, আমার ছেলেটা তো এরকম সমস্যাগুলো ফেস করছে, আমরা বাসাতেও এরকম জিনিসগুলো ফেস করতাম, ওকে বাসায় নিয়ে আসলে এরকম জিনিস ফেস করা হতো, মাঝে মধ্যে খাওয়ার মধ্যে আমি পোকা পেতাম, আমি যদি খেতে বসতাম পোকা পেতাম, লাইট জ্বালালে দেখতাম, আমি মোস্ট অফ দ্য টাইম লাইট জ্বালাতাম না, যেহেতু ড্রয়িং রুমে মুসা ঘুমাতো, আমার কাছে মনে হতো আমি পোকা খাচ্ছি, আমি ঠিক আছে লাইট জ্বালালে ঠিক হয়ে যেত। আমি মাঝে মধ্যে এরকম, উনি ওনার প্রবলেমের কথা বলেছে, ওনার স্ত্রীর প্রবলেমের কথা বলেছে, কেউ মাছ কুটছে রান্নাঘরে সেই কথা বলেছে। তো হুজুর বলছে যে দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার ছেলের সুদর্শনের একটা অন্যতম কারণ, আরেকটা কারণ হচ্ছে সে কোরআনে হাফিজ, তার আশেপাশে কেউ শিখতে পারে না, জিনিসটা ভুল, কিন্তু সে কিন্তু কাউকে দেখে, এই কথাকে আপনাকে বলেছে?
তখন মুসা বলে যে জি আমি বলেছি, আমি কাউকে দেখি কেউ আমার সাথে আছেন, তারা রাতের বেলা আমার সাথে আসে কথা বলে, তারাও খুবই সুন্দর। বলে হ্যাঁ তারা তো সুন্দর হবেই, তারা তো আপনার কাছে তোমার কাছে আসেই তাদের ডিফারেন্ট রূপ নিয়ে, তারা তো আসলে দেখতে সুন্দর না, তারা তো আগুনের তৈরি, এত সুন্দরও না। দেখ তোমার কাছে আসে হয়তো শেপ চেঞ্জ করে, ফেস চেঞ্জ করে, তো তারা অত সুন্দর না যে তুমি দেখে পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, তুমি অনেক সুন্দর দেখতে। মুসা তোমার পেছনে কেউ লাগবে, তোমার পেছনে কেউ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং তুমি মাদ্রাসার ছাত্র, তুমি কোরআন সম্পূর্ণ মুখস্থ বলতে পারো, একটা মসজিদে অলরেডি নামাজও পড়িয়েছো কয়েকটা মসজিদে, তো তোমার পেছনে ছুটবে না তো কার পেছনে ছুটবে? এখন কথা হচ্ছে তুমি নিজেকে বন্ধ করার জন্য কোনো আমল করো কিনা। তখন মুসা বলল আমি আসলে এরকম কোনো কিছু করি না, এরকম কিছু করা শুরু করি নাই। বলে যে এরকম কিছু করার জন্য তোমাকে আমি এই জিনিসটা দিলাম, তুমি এটা করে দেখো, আর এটা কোনো শরীরে পেঁচাবে না, গায়ে রাখবে না, এটা তোমার সাথে থাকবে, পকেটে রাখবে, পাঞ্জাবির পকেটে রাখবে। তোমার টুপিটা আমি পরে দিই। সে তার মুসার টুপিটা মুসাকে পরে দিল এবং বলল যে এই সমস্যাটা খুব খুব সিম্পল সমস্যা না, গভীর সমস্যা, এবং ওরা তোমার কাছ থেকে সহজে যাবার মতো না। তুমি নিজের খেয়াল রেখো এবং তোমার বাসার মধ্যে যদি কোনো কিছু লক্ষ্য রাখো, ভয় পাবে না, এটাকে সাহসের সাথে ডিল করবে এবং বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। ওরা শয়তান, ওরা তোমাকে ওয়াসওয়াসা দিতে পারে খারাপ জিনিসের, তোমাকে আকর্ষিত করতে পারে খারাপ জিনিসের। সেই খারাপ জিনিসে আকর্ষিত হয়ে এমন কোনো ডিসিশন নেবে না যেটা তোমার বিপদ নিয়ে আসবে এবং তোমার পরিবার তোমাকে নিয়ে সাফার করবে। তো আমি তোমাকে যতটুকু করা করছি, কিন্তু ভেতর থেকে তোমার অন্তর, তোমার কল্প কিন্তু রেজিস্ট করতে পারে। তো এটা হুজুর বলল। হুজুর এটাও বলল যে তুমি যে মাদ্রাসায় পড়তে, সেই মাদ্রাসা থেকেই এটা শুরু, আর এটার শেষ কবে আমি জানি না, তবে আমি এই জিনিসগুলো বলছি, তুমি এই জিনিসগুলো করে দেখতে পারো, এরপরে যদি কোনো কিছু না হয় আমাকে জানাবে। ঠিক 4 মাস পর ওই হুজুরটা মারা যায়, একদম 4 মাস পরে হুজুরটা মারা যায়। সেই হুজুরটা মারা যায়, সেই হুজুরের কাছে তার যাওয়া গেল না, কিন্তু যে হুজুর যা করেছিল সেটা 4 মাস ও কন্টিনিউ করার পর, এরপর থেকে হুজুর মারা যাবার পর থেকে ওর মধ্যে থেকে এই জিনিসগুলো আর থাকে না যে আমি আর করবো কি করবো না। একদিন রাতের ঘটনা, রাত তখন 1টা বাজে, খুব আহামরি বাসার মধ্যে তো এত বেশি সিকিউরিটি সিস্টেম ছিল না এখন যেরকম বাড়ি ঘরে অ্যাপার্টমেন্ট, তখন এতটা অ্যাপার্টমেন্টও হয়নি তখন বাংলাদেশে, ঢাকা শহরে। তো তাদের বাসার নিচে কলাপসেবল গেটটা সেদিন খোলা ছিল। রমজান চলছে, সম্ভবত পহেলা রমজান অথবা দ্বিতীয় রমজানের ঘটনা। রমজান যেহেতু আসছে, এটা একটা ভালো দিক যে জিনিসটা মেনশন করা যেতে পারে। তো মুসার বাবা সেদিন বাসায় ছিলেন এবং ভালো ভালো দেখেছেন যে মুসা ঘুমাচ্ছে, ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। তো সেহরি করতে উঠেছে সবাই, বাসার লোকজন সবাই সেহরি করতে উঠেছে। মুসার মা মুসার ছোট ভাইকে ডাক দিল, মুসাকে ডাকতে যাবে। মুসার বাবা উঠে নাই তখনও, মুসার বাবাকে ডাকলো। মা গিয়ে উঠেছে, কারণ মা রান্না করবে এই জন্য। মুসার মা উঠে দেখে যে বাসার দরজা পুরা ওপেন, 90 ডিগ্রি খোলা, এবং মুসা ওই সময় ঘরের মধ্যে নাই। মুসার মা এক চিৎকার দিয়ে মুসার বাবাকে বলে যে মুসা তো বাসায় নাই। সাথে সাথে মুসার বাবা উঠে যায় ধরপড় করে, বাসার নিচে যায়, বাসার নিচে খোঁজে, এদিক সেদিক খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। মসজিদে যায়, যে মসজিদে মুসা নর্মালি নামাজ পড়তে যায় সেই মসজিদে যায়। 2002 সালের ঘটনা। মসজিদে যাবার পর মসজিদের মধ্যে মুসাকে খুঁজে পাওয়া যায় না। হুজুরা জানে হুজুরা উঠেছে ইফতার সেহরি করার জন্য, তাদেরকে বলে। এবং ওই দিনই ফজরের ওয়াক্তেই মসজিদে একটা এলান করে দেওয়া হয় যে এরকম একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসার বাবা আশেপাশে রেল লাইন যত কিছু আছে, বাস স্টেশন, রেল লাইন, সব কিছু খুঁজে আশপাশের আত্মীয় স্বজনকে জানানো হয়। আশপাশের আত্মীয় স্বজনরা খোঁজা শুরু করে, বাইক নিয়ে কয়েকজন ঘুরে বের হয়। খুঁজে একদম তন্ন করে খোঁজা হয় এলাকা, কোথাও মুসাকে পাওয়া গেল না। এবং টানা 3 দিন যখন মুসাকে পাওয়া যাচ্ছিল না, তখন তারা কেস করে, থানার মধ্যে একটা ফাইল জিডি করার পর থানা পুলিশকে জানানো হয় যে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না, আপনারা একটা খুঁজে দেখেন। ছবি দেওয়া হয়, মুসার ছবি দেওয়া হয়, এই নিয়ে পত্রিকায়ও ছবি চলে আসে। এখন যেটা খুব কমন ছিল যে রিক্সার মধ্যে থেকে কেউ হারানো গেলে এরকম মাইকিং করা হতো, এলাকা ভিত্তিক সব জায়গায় রিক্সা দিয়ে মাইকিং করা হয়। মুসাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা গেল প্রথম ফেজ। কি মনে করছেন ঘটনা শেষ হয়ে গেল? না, ঘটনা এখনো শুরু করিনি বলতে ঘটনার আসল জিসটাই আপনাদেরকে জানানো হয়নি। এই 4 বছরে তাদের পরিবার কোনো সমস্যা ফেস করে নাই, যেই সমস্যা মুসা থাকাকালীন সময় তার পরিবার ফেস করত।
তার মার মনের মধ্যে এরকম চলে আসছে যে আল্লাহ কই চলে গেল, মানে সৎ মা এতদিন যাবত মুসা আছে, তার মনের মধ্যে তো একটা মায়া জন্মে গেছে। তো আবির ওদের বাসায় গিয়েছিল। আবির ওদের বাসায় যাওয়ার পরে আবিরের কাছে তারা বলে যে আবির গিয়েছিল 3 বছরের মাথায়। তো আবির অনেক চেষ্টা করছিল কিন্তু আবিরও খুঁজে পাচ্ছিল না। আবির তখনও তার কোনো পদ্ধতি খুঁজে বের করে নাই। 3.5 বছরের মাথায় হঠাৎ করে আবির তাদের বাসায় যায়। আবির তাদের বাসায় যেয়ে বলে যে আপনার মানে মুসাকে আমি খুঁজে পেয়েছি। কোন জায়গায় জানেন? সবাই অবাক হয়ে যায়। কোন জায়গায়? বলে খুঁজে পেয়েছি, আমি দেখতে পাচ্ছি কোথায় আছে, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না কিভাবে আমি দেখেছি, এত ডিফাইন করা সম্ভব না। তবে আমি দেখতে পাচ্ছি মুসা ইরাকের কোনো মসজিদে আছে, মসজিদের আশেপাশে। মসজিদ বলতে না, এটা মসজিদ না, এটা একটা কেল্লা। এটা কেল্লা না, এটা একটা মাটির স্তূপ, এটা একটা কুয়া। আসলে আমি বুঝতে পারছি না এটা কি। মুসা সেই জায়গায় আছে। মুসা চোখে দেখছে কিনা আমি জানি না, তবে মুসা যেভাবে মুভ করছে তাতে মনে হয় না সে চোখে কিছু দেখছে। এটা বলে আবির সেদিন ওই বাসাটা ত্যাগ করে। তো 3.5 বছর পর 4 বছর সামথিং হবার পর মুসা হঠাৎ করে একদিন, মানে আবির এটা জানতো বা আবির হয়তো বুঝতে পেরেছিল, আবির স্বপ্নে দেখে একটা জিনিস, একটা ট্রেন এসছে। ট্রেনটা এসে একটা স্টেশনে থামলো। ট্রেন থেকে একটা ছেলে নামলো। ছেলেটার গলার মধ্যে অনেকগুলো দাগ। ছেলেটা দেখতে অনেকটা মুসার মতো, কিন্তু আবির এটা বলে যে এটা মুসা না, এটা একটা প্রতীকী অর্থ হতে পারে। ট্রেন থেকে যখন ছেলেটা নামলো, ছেলেটা হাঁটতে পারছিল না, হামাগুড়ি দিচ্ছিল। আর ছেলেটার গলার মধ্যে একটা রশি বাঁধা ছিল। রশিটা 2জন মহিলা টানছিল। 2টা মহিলা দুজনের সাথে ঝগড়া করছে, এবং যে ছেলেটা ওই সময় রশি ধরেছিল তারা এটা একটা কুকুরের মতো আচরণ করছিল, এবং কুকুরটাকে যেভাবে আমরা হাঁটতে বের হই কুকুর নিয়ে, ঠিক সেভাবেই ওই 2টা মহিলা ওই ছেলেটাকে নিয়ে হাঁটতে বেরোচ্ছে ট্রেন থেকে নেমে। এটা দেখার পর আবিরের ঘুম ভেঙে যায়। আবির চিন্তা করতে থাকে এটা প্রতীকী অর্থ হতে পারে অথবা কোনো ইন্ডিকেশন হতে পারে। সে হঠাৎ করেই আউট অফ নোওয়্যার সে কাপড় চোপড় পরে সে রওনা দেয় কমলাপুর স্টেশনের দিকে। তখনও ফজরের আজান হতে বাকি, অন্ধকার। রিক্সা নিয়ে রওনা দেওয়ার পরে 10-15 মিনিটের মাথায় ফজরের আজান হচ্ছিল চারিপাশ থেকে। মুসা আসবে কি আসবে না, অথবা মুসা ফিরেছে কিনা, আবিরের এই নিয়ে তেমন একটা মাথা ব্যথা ছিল না। তার স্বপ্ন দিয়ে একটা মাথা ব্যথা ছিল, এবং সেটার কারণে আবির চিন্তা করছিল আমি কি ভুল করলাম নাকি কমলাপুর গেলে আমার একটা বিপদ হতে পারে। এই জিনিসগুলো মাথায় 7-5 ভাবতে ভাবতে প্রায় 1 ঘন্টার মধ্যে কমলাপুর সে পৌঁছে যায়। কমলাপুর স্টেশনে সবাই তখন ঘুম, ভেতরে ঢোকা যাচ্ছিল না। একটা পর্যায়ে তিনি একটা পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম অনেকক্ষণ ধরে হাঁটার পর ডান পাশের সবচেয়ে শেষ প্ল্যাটফর্মে একটা ট্রেন ছিল। ট্রেনটা থেমেছিল, ট্রেনের মধ্যে কোনো মানুষজন ছিল না, এবং ওই ট্রেনটার একদম শেষ মাথায় যে জায়গাটায় ইঞ্জিন ছিল, একদম মাথায়, মানে ট্রেনটা তখন ঢাকা থেকে বের হবে এরকম ট্রেন, ওই ইঞ্জিনের ঠিক ওই পাশটায় কিছুটা জংলাটে টাইপের ছিল, সেখানে মুসা শুয়েছিল। আবিরকে ইশারা দিয়েছে, আবির যাচ্ছে, হাঁটছে। কেন হাঁটছে আবির সেটা জানতো না। আবির দৌড়ে যে প্ল্যাটফর্ম তো উঁচু, দৌড়ে যে নেমে প্ল্যাটফর্ম থেকে যে নামার সময় আবিরের আঙ্গুলেও আবির ব্যথা পায়, বেশ ভালো ব্যথা পায়। তো যাই হোক পরে মুসাকে সে পায়। মুসাকে পাওয়ার পর আশপাশের লোকজনকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কেউ ছিল না ওই জায়গায় মুসা, মানে আবিরের ডাক কেউ শুনবে। মুসার কোনো জ্ঞান নেই, মুসা একদমই জ্ঞানহীন অবস্থায়। এটা কমলাপুর স্টেশনে, কিন্তু মুসা পুরো জ্ঞানহীন অবস্থায় মুসাকে নিয়ে যাওয়া হয়। তখন তাদের বয়স তো খুব বেশি বয়স না, আবিরেরও বয়স বেশি না, মুসারও বয়স বেশি না, হয়তো ম্যাক্সিমাম 20-21 বছর বয়স, 21-22 বছর বয়স। তো আবিরের এই অস্তিত্ব ফিল করার অভ্যাস আছে অনেকদিন। আবিরের ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি, জানবো ইনশাল্লাহ। অনেকটা কষ্ট করে মুসাকে প্ল্যাটফর্মের উপরে ওঠানোর পরে যে জায়গায় বসার জায়গা, সে জায়গায় কিছুক্ষণ শুইয়ে রাখা হয়। তো কিছুক্ষণ পর সেখানে কয়েকজন কুলি আসে, তাদের সাহায্যে বলে যে ওর তো শরীর খারাপ করেছে, ওকে আমাকে একটু রিক্সায় উঠায় দেন। কুলির সাহায্যে যখন বের হওয়ার পরে ওই জায়গায় কিছু বেবি ট্যাক্সি ছিল, সেই জায়গাটাতে কিছু বেবি ট্যাক্সি ছিল। তখন নতুন সিএনজি আসে। বেবি ট্যাক্সি তখনও সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি বা শেষ হয়ে যাওয়ার পথে। তো তারা বেবি ট্যাক্সি পায় একটা, ওই জায়গা থেকে একটা জায়গায় যায় এবং তাদের বাসায় উদ্দেশ্যে যাওয়ার জন্য বাস পায়।
বাসে করে মুসার বাসায় তখন সকাল 7টা বাজে তারা পৌঁছায় বাসায় 7টার দিকে পৌঁছানোর পর মুসাকে বাসায় নিয়ে আসার পর বাসার লোকজনরা সবাই তখন খুবই থ্যাংক ইউ জানাচ্ছিল আবিরকে। সবাই মনে করছিল আবিরই হয়তো বা নিয়ে আসছে, মুসা হয়তো আলটিমেটলি আসতোই যখন জ্ঞান ফিরতো তখন, কিন্তু আবির একটা ইন্ডিকেশন পেয়েছিল বিধায় সে জায়গায় যাওয়া। তো আবির তখন বলে যে আমি বিকালের দিকে আসবো বা সন্ধ্যাকালকে আসবো, আমি এসে তখন ওর কাছ থেকে ডিটেলস জানবো যে ও কোথায় ছিল, কিভাবে ছিল এই 4টা বছর। 4 বছর তো কম সময় না, এই 4 বছর আমরা ওকে দেখি নাই, তোর কাছ থেকে অবশ্যই ডিটেলসটা জানা দরকার, আমরা জানবো। তো মুসার যখন জ্ঞান ফেরে তখন মুসা কারোর সাথে কথা বলছিল না। পরের দিন যখন আবির আসে, আবিরের সাথে কথা বলছিল না, কোনো কথাই বলছিল না মুসা, একদমই কথা বলছিল না। কথা বলে অনেকদিন পর, ওকে কোনো কিছু জিজ্ঞেস করলে ও রিপ্লাই দিচ্ছিল না। যখনই কোনো কিছু খাওয়া দিতে হতো, মানে যখন তাকে কোনো খাওয়া দেয়া হতো, টেবিলে সার্ভ করা হতো, সে খুব পাগলের মতো খেত, মনে হতো যে সে কোনোদিন কোনো কিছু খায়নি, এইভাবে খেত। লকমার সাইজগুলো অনেক বড় বড় থাকতো। যেদিন প্রথম তাকে বাসায় নিয়ে আসা হয়, নখের সাইজ অনেক বড় ছিল, চুল অনেক বড় ছিল, শরীরের যে পরনে কাপড় সেদিন রাতে পরেছিল সেটা ছিল না, তার পরনে ছিল সবুজ কালারের গিলাফ টাইপের কাপড়, যেটা সবুজ আর নীলের একটা মিশ্রণের টাইপের কাপড়, যেটা একটা সিল্কি রেশমি কাপড়ের মতো, যেটা ছেলেরা পরতে পারে না। ছেলেরা কিন্তু রেশমি কাপড় পরতে পারে না, এরকম একটা সিল্কি কাপড় পরা ছিল, যেটা ভেতরে ও সম্পূর্ণ কোনো ধরনের আলাদা কিছু পরা নাই, শুধু ওটা দিয়েই একটা কাভার ছিল। এবং প্রায় 3 মাস, এবং 3 মাসের মধ্যে বাসার মধ্যে তারা তেমন কিছু নেগেটিভ পরিলক্ষিত করেনি। তবে যখনই সে রাতের বেলা ঘুমাতো, তাদের মনে হতো তাদের বাসার বাইরে দিয়ে চারিপাশে প্রচণ্ড শব্দ আসতো। কুকুর মারা যাওয়ার সময়, কেউ মারা গেলে, বা কুকুরের যে কান্নার যে শব্দটা আপনারা সবাই জানেন যেরকম হয়, সেরকম কান্নার শব্দ চারিপাশ থেকে প্রতিধ্বনিত হতে থাকতো। তার মা ভয় পেত সেই শব্দ শুনলে, তার ছোট ভাইটা ভয় পেত শব্দ শুনলে। তার বাবা কয়েকদিন বাড়ির নিচে পর্যন্ত গিয়ে গেট খুলে চেক করে এসছে, দেখার জন্য যে এই শব্দটা কোথা থেকে আসে। নিচে গেলে তখন মনে হতো উপর থেকে শব্দগুলো আসছে। আবার ছাদের উপরে যখন যায়, তখন যে দেখে যে কোনো শব্দ নাই, কিচ্ছু নাই, ছাদের গেট লক করা, বন্ধ করা। তো তারা জিনিসটা বলে যে ও যেহেতু আসছে, তোর কাছ থেকে জানবোই একটা সময়। অ্যাটলিস্ট তাদের মনের মধ্যে একটা সান্ত্বনা ছিল যে ছেলে তো বাসায় আছে। তো তারা অনেকটা তাকে বাসায় আটকে থাকে, আত্মীয় স্বজনের বাসায় যেতে চেত না, আত্মীয় স্বজন বাসায় আসলে সামনে আসতে চেত না। 3 মাস পরে হঠাৎ করে একদিন গোসল করে, দুপুরের গোসল করে, সেদিন ছিল জুম্মাবার। জুম্মা শেষ করে জুম্মার নামাজ পড়তে যায়নি সে। 3 মাস তো সে একদম বাসার মধ্যেই টোটালি। তো তার চুল কাটার জন্য আলাদা করে নাপিত বাসায় নিয়ে এসে চুল কাটা হয়েছিল। তো 3 মাস যখন অতিবাহিত হয়, সে যখন প্রথম কথাটা বলে, প্রথম কথা বলার সাথে সাথে সে বলে যে আমি শরীরে এই ব্যথাটা সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলেন। তার বাবাকে বলছিল আমাকে মেরে ফেলেন, আব্বা আমাকে মেরে ফেলেন, আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না এই ব্যথা, মরলে আমার আর ব্যথা করবে না। তখন তার বাবা বলে যে কি হয়েছে বাবা? বলে যে আমি সারা শরীর প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার লোমে আমার শরীরের চামড়ায় কেউ ঘুরছে, আমার মনে হচ্ছে আমার শরীর আমি নিজে কন্ট্রোল করছি না, আমার শরীর অন্য কেউ কন্ট্রোল করছে, আমাকে দয়া করে আপনার পায়ে ধরে আব্বা আমাকে মেরে ফেলেন। তো নিজের বাবা যখন নিজের ছেলের কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের কমেন্ট শুনবে, অবশ্যই কোনো ছেলে বা কোনো ছেলের বাবার এটা সহ্য হবে না। তো সাথে সাথেই তারা আসলে আবিরের সাথে যোগাযোগ করে আবিরের বাসায় যায় তার বাবা, এবং আবিরকে এই বাসায় নিয়ে আসে। আসলে তখন হুজুর আর কোনো ধরনের সন্ধান না নিয়ে সরাসরি আবিরকে সন্ধান করার কারণ হচ্ছে, আবিরের বাবা আবার মুসার বাবাকে বলেছিল আবির হয়তো বা কিছু জিনিস টের পেতে পারে, এটা তারা ডিসকাস করেছিল। কিন্তু আবির কখনো এসব নিয়ে তেমন একটা ডিসকাস করেনি। আমরা আবিরের ব্যাপারে ইনশাল্লাহ জানবো, তিনি আমাদেরকে জানাবেন বলেছেন। আবিরকে বাসায় নিয়ে আসা হয়। আবির সাথেই আবির তখন মসজিদ থেকে ব্যাক করেছে, তো মাগরিবের ওয়াক্ত আবির বাসায় আসে। মুসাদের বাসায় আসার পরপরই আবির পুরো বাসাটার মধ্যে একটা হাততালি দেয়। 3টা হাততালি দেওয়ার পর বাসাটার কেমন একটা গুমট বাঁধা ছিল, ওর কাছে বলছিল যে আমার ভালো লাগছিল না, আমি 3টা হাততালি দিলাম, আপনারা অন্যভাবে নিয়েন না। সে 3টা হাততালি দেয়, সাথে সাথে বাসাটার মধ্যে মনে হচ্ছে যে বাসাটা পুরো খালি হয়ে গেল। রুম থেকে কেমন একটা ধোঁয়ার মতো কি জানি বের হয়ে গেল, লাল ধোঁয়ার মতো কি জানি একটা বের হয়ে গেল। তার বাবা রুম থেকে কিছু একটা ধোঁয়া বের হয়ে গেল।
ড্রয়িং রুম থেকে একটা ধোঁয়া বের হয়ে গেল এবং তাদের ডাইনিং স্পেসের নিচ থেকে একটা ধোঁয়া বের হয়ে গেল, সেটা রান্নাঘর দিয়ে বের হলো। তো আবির এত কিছু খেয়াল করছে না, আবির চোখ বন্ধ করে মুসার কপালে একটা ফু দিল। মুসাকে বলল যে তোর ব্যথার ব্যাপারে আমি আসলে তেমন কনসার্ন না, কনসার্ন হচ্ছে আমাকে একটু বলতো কি অবস্থা। তো আবির মুসার মাথার উপর হাত রাখে, প্রায় 5 মিনিটের মতো হাতটা রেখে আবির হাতটা সরিয়ে ফেলে এবং আবির কিছু সূরা পড়তে থাকে। সূরা পড়ার একটা পর্যায়ে যখন মিড অফ দ্য সূরা হয়ে গেছে, বোঝা যাচ্ছিল আবির সূরা বাকারা পড়ছে। তো মিড সূরার মাঝখানে যখন চলে আসে, তখনই মুসা কথা বলতে শুরু করে যে আমার 4 বছরে কি হয়েছিল কিচ্ছু মনে নেই, আমি 4 বছরে কোথায় চলে গিয়েছিলাম আমি কিচ্ছু মনে নেই, আমার কিছু মনে পড়ে না। তবে সেদিন রাতের কথা আমার স্পষ্ট মনে আছে। সেদিন রাতের বেলা যেদিন মুসা ঘুমাচ্ছিল ড্রয়িং রুমে, 2জন মেয়ে তার সামনে আসে। মেয়েগুলো প্রচণ্ড সুন্দরী ছিল এবং মেয়েগুলো সুন্দরী থাকার কারণে তাকে প্রভোক করে এবং তার কাছে আসে, তার শরীরের সাথে ঘেঁষতে থাকে, যেটা মানে একদমই বলার মতো না, এরকম ভাবে ঘেঁষতে থাকে এবং তাকে ডেকে নিয়ে যায় বাসার নিচে, তাকে ধরে নিয়ে যায় বাসার নিচে এবং সেও পেছন পেছন যেতে থাকে। তখন মুসার আর কোনো খেয়াল ছিল না সে যে কারো পিছনে যাচ্ছে বা কেউ তাকে নিয়ে যাচ্ছে, এটা তখন মুসার আর খেয়াল নাই। মুসা যখন নিচে যায়, নিচে নামার পর মুসার আর কিচ্ছু মনে নাই, কারণ মুসার এতটুকু মনে আছে যে মুসা একটা হোঁচট খেয়ে পড়ে গেছে, একটা ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে এবং থুতনিতে সে ব্যথা পায়। আসলে সেদিন থুতনিতে ব্যথা পায় এবং সেই থুতনির যে ব্যথাটা ছিলে গেছিল সেটার দাগ ওই সময় ছিল। আবিরকে বলে যে আমি থুতনিতে ব্যথা পেয়েছি, সেটা ওই দিনই ব্যথা পেয়েছি, এরপর আর তার মনে নাই। বলে যে আমি মুসা যেটা বলেছে যে আমি এমন একটা জায়গা দেখছি, এটা দুনিয়া না, এটা দুনিয়ার মতো দেখতে, এটা আকাশটা কেমন জানি মনে হচ্ছে উপরে একটা পানির লেয়ার আছে, আমি মনে হয় পানির নিচে, কিন্তু ওখানে পানি নাই। পানি থাকলে তো একটা জিনিস ফিল করা যেত, এটা পানি না। আমি যেই চারিপাশে আমি সমুদ্র চারিপাশে হাঁটছি, একটা পর্যায়ে আমি ঘন জঙ্গলের ভেতর ঢুকলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বিশাল বড় পাহাড় আসলো, সেই পাহাড়ের একদম চূড়ায় আমি গেলাম, দেখলাম সেখানে পানি বয়ে যাচ্ছে। একটা মেয়ে আমার কাছে আসলো, মেয়েটা সম্পূর্ণ পুরা মণিমুক্তা খচিত সারা শরীর। মেয়েটা আমাকে বলল যে তুমি পানিটা পান করতে পারো। আমি যখনই পানিটা পান করলাম, এরপর আমার আর কিছুই মনে নাই। নেক্সট আমি যখন প্রথম মনে করতে পারি, আমার সারা শরীর প্রচন্ড ব্যথা করতে থাকে এবং আমি আমার নিজেকে পাই হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দরগার বাইরে। আপনারা চিন্তা করতে পারেন, পাসপোর্ট নাই, ভিসা নাই, ইন্ডিয়ায় চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির দরগা তো ইন্ডিয়াতে, এবং এমনভাবে পায় সেখানে ঘুমন্ত অবস্থায় তার শরীরের উপর একটা ছালা ছিল। সে বলে ছালাটা আমি সরিয়ে যখন আমি হাঁটতে যাব, আমি দেখলাম যে দরগার বাইরে দুইটা মহিলা দরগার বাইরে দুজনই ঝগড়া করছে, একজন কথা কাটাকাটি করছে এবং আশপাশে যেসব মানুষ ছিল তারা সবাই পজ হয়েছিল, মানে তারা সবাই কোনো কথা বলছে, কিছু কি বলছে আমি শুনতে পাচ্ছি না। আমি মেয়ে দুইটার কথাই শুনতে পাচ্ছি। এই মেয়ে দুইটা ঝগড়া করছে এবং ঝগড়া বলছে ও আমার। এই ঝগড়াটার কনভারসেশনের কাছাকাছি যখন একদমই চলে যায়, তখন একটা মেয়ে নিয়ে ওকে টান দেয়, এরপরে ওর আর কিছু মনে নাই। খালি ওর এতটুকু মনে আছে, ওর সারা শরীর তখন হাতের বড় বড় 5 আঙ্গুল, মনে করেন একটা হাত, একটা কবজি এতটা বড় হতে পারে না, আর বুকটার মধ্যে মানে একটা হাতের কবজি, এরকম একটা চাপ পড়া। বলে যে আমি যখন কাপড় আমার শরীরের মধ্যে দেখি যে লাল লাল দাগ, তো উনি যতটুকু নিজেকে দেখতে পেরেছে, ততটুকু মনে করতে পেরেছে যে অনেক বড় বড় দাগ ছিল। আমি সারা শরীর প্রচন্ড ব্যথা ছিল, মনে হচ্ছিল যে আমার রগগুলা কেউ টেনে বের করছে, আমার শরীরের রগগুলা টেনে বের করছে, গলার থেকে রগ টেনে বের করছে, আর আমার ফাঁস লাগছিল, বমি লাগছিল। আমি বমিও করেছি কিনা আমি জানি না, এটা মুসা বলেছে। সেকেন্ড যে জায়গাটায় মুসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে মসজিদটার নাম হচ্ছে সম্ভবত মসজিদ কুফা, এটা হয়তো সম্ভবত কুফাতে। এটা বেশ বড় সড়ো একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ, এটা গ্র্যান্ড মসজিদ সম্ভবত। সেই মসজিদের বাইরে তাকে মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে ঢুকতে পারছে না, প্রচন্ড চেষ্টা করছিল ঢোকার, কিন্তু ঢুকতে পারছে না। বিধায় মসজিদের প্রেমিসিস তো অনেক বড়, তার বাইরেই সে হাঁটা চলাফেরা করছিল এবং যতক্ষণ সে হেঁটেছে তার পায়ের পাতা মনে হচ্ছে যে মাটিতে ছিল না, এটা মুসা বলেছে। এরপরে আমার মনে নাই। আমি এতটুকু শুনেছি লাব্বাইক আল্লাহুম্মা, এই শব্দটা শুনেছি। কেউ হয়তোবা ভাষণ দিচ্ছে কোনো জায়গায়, মনে হচ্ছে সেই ভাষণটা মানে আরাফাতের ময়দানের ভাষণ, এরকম শব্দ শোনা যাচ্ছিল। তো তাদের বয়স তো আরাফাতের ময়দান তো অবশ্যই চিনবে, তাদের বয়স তো সেটা চেনার মতো বয়স ছিল। তো বলে যে আমি যতবারই দেখেছি ততবারই আমার যতটুকু মনে ছিল ততটুকুই তোমাদের বললাম।
শেষমেশ আমি একটা মানুষের সাক্ষাৎ পাই, সেটাও একটা মহিলা ছিল। আমি একটা নদীর পাশে, একটা নহরের পাশে ছিলাম। আমি নহরের পানি খাচ্ছিলাম এবং নহরের পানি সম্পূর্ণ রক্তে ভরা, কিন্তু নহরের ওই রক্ত পানিটা খাওয়ার পরেও আমার পেট ভরছিল। আমি খাচ্ছিলাম এবং ওই পানির মধ্যে দিয়ে আপেল আসছিল, নাশপাতি আসছিল, আরও বিভিন্ন রকম ফল ভেসে ভেসে আসছিল, সেগুলো উঠে উঠে আমি খাচ্ছিলাম। তো একটা মহিলা আমার সামনে আসে, আমি দেখে ভয় পেয়ে যাই। মহিলা এসে আমাকে বলে যে তুমি বিপদে পড়েছ, আমি জানি না, আল্লাহর তরফ থেকে তোমাকে আমি উদ্ধার করতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তখন সে বলে আল্লাহ আপনাকে কিভাবে পাঠালো? আপনি বলে যে আল্লাহর সব বান্দাদের খবর রাখেন, আমি চাই না এই দুনিয়াতে আপনি শেষ হয়ে যান। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।